আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ভ্যাট ম্যানেজমেন্টে। আজকে এই সেশনের প্রথম ক্লাস। আমরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এবং সেই সাথে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা এবং রিলেটেড যে অর্ডার গুলা আছে ফাইন্যান্স সেক্টর মাধ্যমে, এগুলা নিয়ে আমরা আমাদের কোর্সে আলোচনা করব। ভ্যাট নিয়ে আলোচনায় আমরা প্রথমত প্রারম্ভিক আলোচনায় আমরা এনবিআর এর একটা টেক্সট আমরা ইউজ করব। সেই টেক্সট হচ্ছে ভ্যাট এফএকিউ। আমি ভ্যাট এফএকিউটা আপনাদের শেয়ার করছি। এটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনলাইন প্রজেক্ট কর্তৃক প্রকাশিত ভ্যাটের একটা এফএকিউ, ভ্যাটের সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন। এই বইতে 16টা চ্যাপ্টারের মাধ্যমে এখানে যে ভ্যাটের যে সচরাচর যে প্রশ্নগুলা নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা আছে, গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলাই আছে। একেবারে প্রাথমিক বিষয় থেকেই শুরু, মূসক কি এটা থেকে। তো আমরা আলোচনা করব এই ভ্যাট এফএকিউ নিয়ে, কিন্তু আমরা এই টেক্সটটা ইউজ করব না। আমরা ইউজ করব এই টেক্সটের একটা আপডেটেড ভার্সন, যেটা ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ বই, মোহাম্মদ তারেক হাসান এবং তার সাথে আরো কিছু সহযোগী মিলে যে বইটি পাবলিশ করেছেন রাইটার্সরা, ওই বইয়ে যে ভ্যাট এফএকিউ এটার একটা আপডেটেড ভার্সন দেয়া আছে। আমরা জানি প্রতি বছরই আইন চেঞ্জ হয়, তাই আপডেটেড ভার্সনটা দিয়ে আমরা আলোচনা শুরু করব। এখানে ওই আপডেটেড ভার্সনটি আমি শেয়ার করছি আপনাদেরকে। এখানে 20 অধ্যায়ে আছে ওই বইয়ে, মূসক কি দিয়ে শুরু। তো প্রথমেই আমরা মূসকটাকে মূল্য সংযোজন করের সংক্ষিপ্ত ওয়ার্ডিংটাই হচ্ছে মূসক। আবার আমরা ইংরেজিতে বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে ভিএটি বা ভ্যাট বলি। অনেক দেশে এটা অনেক নামে পরিচিত, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি নামে পরিচিত। কোন দেশে সেলস ট্যাক্স বলা হয়, আমাদের দেশে মূল্য সংযোজন কর বলা হয়। আমি মূল্য সংযোজন কর আইনের যে সূচনা কিভাবে আসলো, এইসব যে থিওরিটিক্যাল ইস্যুস গুলা, এগুলা নিয়ে আমি আলোচনা করব না। এটা আপনারা স্টাডি টেক্সটে পেয়ে যাবেন। এই আলোচনাগুলা আমরা প্রায়োগিক বিষয়গুলা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তাত্ত্বিক যে ভিত্তি পটভূমি কিংবা যে ভ্যাট বিভিন্ন দেশে কিভাবে ভ্যাট কার্যকর আছে, কবে থেকে কার্যকর হয়েছে, এইসব বিষয় আপনারা বিভিন্ন বইয়ে সুন্দরভাবে লেখা আছে। বেসিক্যালি আমরা ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ স্যারের যে সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, এই বইতে এই বিষয়গুলো সুন্দরভাবে লিপিবদ্ধ আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। তো আমরা আলোচনা শুরু করব মূসক কি। মূসক একটি পরোক্ষ কর। আমরা ইনকাম ট্যাক্স জানি এটা প্রত্যক্ষ কর, সরাসরি দিতে হয়, কিন্তু মূসকটা হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ কর যা ভোক্তা নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে পরিশোধ করেন। তার মানে মূসকটা কিংবা ভ্যাট ভোক্তা প্রদান করেন, এই যে প্রদান করা হয় নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে। তার মানে নিবন্ধিত ব্যক্তি আসলে ভ্যাট পরিশোধ করেন না, পরিশোধ করেন ভোক্তা নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে ভ্যাট পরিশোধ করেন। কিভাবে? মনে করেন আমরা একটা প্রোডাক্ট কিনলাম 100 টাকা দিয়ে, এটার উপরে 15 টাকা ভ্যাট আছে। আমরা 115 টাকা নিবন্ধিত ব্যক্তির কাছে দিয়ে তার কাছ থেকে প্রোডাক্টটা কিনলাম, উনি 15 টাকা সরকারি তহবিলে জমা দিয়ে দিবেন। তো দেখা গেল যে এন্ড কনজিউমার যিনি আছেন তার উপরেই ভ্যাটটা প্রযোজ্য হয়। তার মানে এটা একটা পরোক্ষ কর, পরোক্ষভাবে ভ্যাটটা আদায় হয়ে যায়। সরবরাহকৃত পণ্য বা সেবার উপর প্রদেয় করের বিপরীতে
উপকরণ কর সমন্বয় করে পণ্য বা সেবার মূল্য স্তরের প্রকৃত সংযোজনের উপর আরোপিত করই ওই পণ্য বা সেবার মূল্য সংযোজন কর বা মূসক। আচ্ছা, এখন দেখেন মূসক টাইটেলটাকে বলা হচ্ছে মূল্য সংযোজন কর। তার মানে বোঝা যাচ্ছে যে ভ্যালু এডিশন বা মূল্য সংযোজনের উপরে কর। তো মূল্য সংযোজনের উপরে কর কিভাবে আমরা ক্যালকুলেট করব? এই ক্ষেত্রে বলা হয়েছে উপকরণ কর সমন্বয় করে। এখন যদি একজন ব্যক্তি একটা প্রোডাক্ট ১০০ টাকায় বিক্রি করেন, এটার উপরে ১৫ টাকা উনি ভ্যাট চার্জ করেন উনার কাস্টমারের কাছ থেকে, তাহলে ১১৫ টাকার উনি ভ্যাট সহ রিসিভ করলেন। মনে করেন ওই প্রোডাক্টটি উনি ৫০ টাকায় কিনে এনেছিলেন, কিংবা ৮০ টাকায় কিনে এনেছিলেন। ৮০ টাকায় কেনার সময় উনি আরো ১২ টাকা ভ্যাট দিয়েছিলেন। তার মানে উনি ৮০ আর ১২ ৯২ টাকা উনি আ ক্রয় করেছেন। তো এই যে ১৫ টাকা উনি ভ্যাট রিসিভ করলেন উনার কাস্টমারের কাছ থেকে, এর থেকে উনি আগেই ১২ টাকা ভ্যাট দিয়ে দিয়েছেন। তো এখানে মূল্য সংযোজনের উপরে কর হয়েছে ৩ টাকা। ওই ৩ টাকা উনাকে আ ওই নিবন্ধিত ব্যক্তি জমা দেবেন। আর যিনি সাপ্লায়ার, যার কাছ থেকে প্রোডাক্ট কিনে এনেছেন নিবন্ধিত ব্যক্তি, উনিও নিবন্ধিত। উনি বাদবাকি ১২ টাকা উনার উপকরণ কর সমন্বয় করে জমা দেবেন। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। আমি আ আ তো সংক্ষিপ্ত একটা এক্সাম্পল দাও। এখানে একটা ডিটেইল এক্সাম্পল দেয়া আছে। ধরা যাক একটি পণ্য ১,০০০ টাকায় ক্রয় করে ১৫০০ টাকায় বিক্রয় করা হলে ওই পণ্যটি ক্রয়ে ১,০০০ টাকায় ৳১৩০.৪৩ মূসক অন্তর্ভুক্ত ছিল। এটা হিসাব কিভাবে হবে? হিসাব হচ্ছে ভ্যাট ইনক্লুসিভ, মানে ১,০০০ টাকার মধ্যে ভ্যাটটা আছে। যদি ভ্যাট রেট ১৫% হয়ে থাকে, তাহলে ১,০০০ টাকার টা হচ্ছে ১১৫%। তাহলে এ থেকে ১৫% আমরা বের করব। ১,০০০ টাকাকে মাল্টিপ্লাই করব ১১৫ ভাগ ১১৫ ডিভাইডেড বাই ১১৫ দিয়ে তো তদ্রূপ পণ্যটি ১৫০০ টাকায় বিক্রয় করলে, এখন এটা ১৫০০ টাকায় বিক্রয় করলে এটাতে ১৯৫ টাকা ৬৫ পয়সা মূসক অন্তর্ভুক্ত থাকবে। এটাও আমরা ক্যালকুলেশনটা হচ্ছে ১৫০০ কে আমরা ১৫০ ১১৫ দিয়ে ভাগ করব, করে ১৫ দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে দেখব ১৯৫ টাকা ৬৫ পয়সা পাওয়া যাবে। পণ্যটি এক ১৫০০ টাকায় বিক্রয় করায় প্রকৃত মূল্য সংযোজন হবে ৫০০ টাকা এবং বিক্রেতা পণ্যটি ক্রয়কালে মূসক সহ মূল্য পরিশোধ করায় ক্রয় স্তরের অন্তর্ভুক্ত মূসক ফেরত নিয়ে বিক্রয় স্তরে প্রকৃত মূল্য সংযোজনের উপর, অর্থাৎ ৫০০ টাকার উপর মূসক পরিশোধ করবেন। তাহলে এখানে ১৫০০ টাকার উপর পরিশোধযোগ্য মূসক ১৯৫ টাকা ৬৫ পয়সা, ১,০০০ টাকার উপর অন্তর্ভুক্ত মূসক, যেটা অনেক ক্রয় মূল্য ছিল, ১৩০ টাকা ৪৩ পয়সা। তাহলে ১৯৫ টাকা ৬৫ পয়সা থেকে ১৩০ টাকা ৪৩ পয়সা বাদ দিলে যে ৬৫ টাকা ২২ পয়সা থাকবে, এই ৬৫ টাকা ২২ পয়সা হচ্ছে আ মূল্য সংযোজন বা মূল্য সংযোজন কর এখানে। তো আমরা যদি আ ক্যালকুলেট করি ৫০০ টাকা মূল্য সংযোজনের উপরে কর কত হয়, তাহলে ৫০০ কে ১১৫ দিয়ে ভাগ করে আমরা ১৫ দিয়ে গুণ করলে ৬৫ টাকা ২২ পয়সা পাবো। তো এভাবে আমরা মূল্য সংযোজন ওটা ক্যালকুলেট করব এবং মূল্য সংযোজন করটা নিরূপণ করব। এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে ভ্যাট প্রাইসটা কিন্তু ভ্যাট ইনক্লুসিভ। আগে আমরা যে মূল্য সংযোজন করের যে আইনটা ছিল, ওই আইনে প্রাইসটা ছিল ভ্যাট এক্সক্লুসিভ, ভ্যাটের সাথে ছিল না। প্রাইসের উপরে আবার অতিরিক্ত ভ্যাট দিতে হতো। কিন্তু নতুন আইনে, আমরা এখন যে আইন কার্যকর আছে, এই আইনে প্রাইসের মধ্যেই ভ্যাট ইনক্লুডেড আছে। তো সেজন্য আমরা প্রাইসের মধ্যে ভ্যাট ইনক্লুডেড আছে হিসাব করে আমরা ভ্যাট রেট দিয়ে এখানে ভ্যাটটা বের করব এবং উপকরণ কর রেয়াত
যেটা আছে এটা সমন্বয় করে আমরা বাকি যে অর্থটুকু আছে সেটাই আমাদের ভ্যাট লায়াবিলিটি থাকবে এবং এটা আমরা কর কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করব। এই হচ্ছে মূসক কি এর সাধারণ উদাহরণ। সাধারণত আমরা এটাই বলছি মূল্য সংযোজন কর। পরবর্তীতে এক্সেপশন আছে, এগুলো আমরা দেখবো, কিন্তু সাধারণভাবে এটাই মূল্য সংযোজন কর এবং ক্যালকুলেশনটা এরকমই। কোনো কোয়েশন আছে কিনা এর মাঝে? না স্যার। খেয়াল রাখতে হবে আমরা কিন্তু প্রাইসটা সবসময়ই ভ্যাট সহ হবে। প্রাইসটা সবসময় ভ্যাট সহ হবে। কোয়েশ্চেন নাম্বার 2, মূসক কিভাবে আরোপিত হয়? করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত হয়। আমদানির উপর মূসক আরোপিত হবে এবং সরবরাহের উপর মূসক আরোপিত হবে। আইনের প্রথম তফসিলে বর্ণিত অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা ব্যতীত সকল আমদানি ও সরবরাহের উপর 15% হারে মূসক আরোপিত হবে। রপ্তানির ক্ষেত্রে মূসক শূন্য হার বিশিষ্ট হবে। আমরা ক্লাসের আগে যেটা আলোচনা করছিলাম যে এক্সপোর্ট, যেটা গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে বলেছিলেন যে রপ্তানির ক্ষেত্রে মূসকটা শূন্য হার বিশিষ্ট হবে। আর প্রথম তফসিলে বর্ণিত যে অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা বলা আছে এগুলা বাদে আমদানি ও সরবরাহের উপরে 15% হারে মূসক আরোপিত হবে। এটা আমাদের প্রাথমিক যে নলেজটা মূসক কিভাবে আরোপিত হয় এটার উপরে প্রাথমিক নলেজটা। আমরা এখন যদি একটু আইনে তফসিলে যাই তাহলে আমরা এটা একটু দেখতে পারি। এই হচ্ছে আইন। আমরা bdlaws.min.law.gov.bd তে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012, এই আইনের সব শেষে গেলে দেখা যাবে এখানে তফসিল লেখা আছে। তফসিলটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। এটা 2021 সালের 15 সেপ্টেম্বর পর্যন্ত আপডেট করা। আমি এটা একটু শেয়ার করছি তফসিলটা। এটা হচ্ছে তফসিল। এখানে প্রথম তফসিলে বলা আছে মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পণ্যসমূহ। তাহলে আমরা দেখলাম যে এই পণ্যসমূহ, এখানে একটা লম্বা লিস্ট আছে এই পণ্য সমূহের, একটা দীর্ঘ লিস্ট আছে। দেখেন এটা চেঞ্জ হয়, এই বছর তফসিল চেঞ্জ হয়েছে। আমরা যেটা দেখছি এটা লাস্ট ইয়ারের আপডেটেড, এবার আবার তফসিলটা এসেছে অর্থ আইনের মাধ্যমে। এটা নতুন যে তফসিলটা আমরা দেখতে পাবো কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটে চলে আসবে। এখন আমরা ফাইন্যান্স সেক্টরের সাথে পাবো এই নতুন তফসিলটি। তো এখানে বিভিন্ন পণ্যের কথা বলা আছে এইচএস কোড অনুযায়ী। এই পণ্যগুলা মূসক ফ্রি, মানে এগুলার কোনো ভ্যাট দিতে হবে না। এখানে বলা আছে অব্যাহতিপ্রাপ্ত, টার্মটা হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত, মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পণ্যসমূহ। এখানে একটা লম্বা লিস্ট আছে পণ্য সামগ্রীর লিস্ট। এই লিস্টের পরে আমরা সেবার লিস্ট পাবো। মূল্য সংযোজন কর দ্বিতীয় খণ্ডে পাবো মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত সেবা সমূহ। আমরা এখানে সেবার লিস্ট পাবো। এখানে কিছু সেবা আমরা দেখতে পাচ্ছি। এরপরে দ্বিতীয় তফসিল নিয়ে আমরা পরে আলোচনা করব, এটা সম্পূরক শুল্ক রিলেটেড। তো প্রাথমিক নলেজ হচ্ছে আমাদের মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পণ্য এবং সেবাটা প্রথম তফসিলে বলা আছে। এখন আমরা যে কোয়েশনটা ছিল মূসক কিভাবে আরোপিত হয়, এখানে আনসারটা এভাবে বলা আছে যে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত হয়। আইনের প্রথম তফসিলে বর্ণিত অব্যাহতিপ্রাপ্ত পণ্য সেবা ব্যতীত সকল আমদানি ও সরবরাহের উপরে 15% হারে মূসক আরোপিত হবে। রপ্তানির ক্ষেত্রে মূসক শূন্য হবে। তাহলে আমরা জানি আমদানি এবং সরবরাহের ক্ষেত্রে মূসক আছে।
রপ্তানির ক্ষেত্রে শূন্য হার বিশিষ্ট। আমদানি এবং সরবরাহের ক্ষেত্রে যে মূসক আছে এর এই মূসকের মধ্যে অব্যাহতিপ্রাপ্ত পণ্যের লিস্টটা পাবো আমরা আইনের যে তফসিল বলা আছে ওই তফসিলের প্রথম তফসিলে পাবো অব্যাহতিপ্রাপ্ত পণ্যসমূহ। দ্বিতীয় তফসিল আমরা দেখেছি যে এখানে সম্পূরক শুল্ক আরোপযোগ্য, এটা আমরা পরে আলোচনা করব। দ্বিতীয় তফসিল আমরা একটু তৃতীয় তফসিলটা এখানে দেখে নিচ্ছি আলোচনার সুবিধার্থে। তৃতীয় তফসিলে বলা আছে মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য ও সেবা সমূহ। এখানে কিছু রেট বলা আছে তৃতীয় তফসিলে। এই রেটটা 15% থেকে কম, 5%। দেখেন এখানে তরল দুধ থেকে গুঁড়া দুধ উৎপাদন এইচএস কোড অনুযায়ী এখানে রেটগুলা 15% থেকে কম, ক্ষেত্র বিশেষে বেশি থাকলে থাকতে পারে, কিন্তু এখানে সবগুলাই কম বলা আছে। এই তৃতীয় তফসিলে সুনির্দিষ্ট করা আছে রেট কত হবে কোনটার ক্ষেত্রে। 5% আছে, 7.5% আছে এখানে। আবার মূসক আরোপযোগ্য পণ্য এখানে টেবিল 2 এ আছে আরো কিছু। এখানে মূসক আরোপযোগ্য সেবা সমূহ খণ্ড খ এ আছে। এখানে সেবাগুলো এটা চেঞ্জ হয়েছে এই বছর, চেঞ্জ লিস্টটা আপনারা পেয়ে যাবেন, ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে কিংবা আমরা ফাইন্যান্স সেক্টরের মাধ্যমে পাবো। এখানে 15% ছাড়া যে পার্সেন্টেজটা আছে ওই পার্সেন্টেজটা তৃতীয় তফসিলে বলা আছে। আবার তৃতীয় তফসিলে টেবিল 4 এ কিছু সুনির্দিষ্ট করের পরিমাণ বলা আছে। যেমন নিউজ প্রিন্টে 1600 টাকা হবে প্রতি মেট্রিক টন। এখানে আরো কিছু সুনির্দিষ্ট কর বলা আছে। এই সুনির্দিষ্ট করে আমরা এখানে দেখতে পাবো কিছু সেবার মধ্যে আমরা দেখেন এখানে সিম কার্ড সরবরাহকারী, এই যে সিম কার্ড সরবরাহকারী 200 টাকা প্রতি সিম কার্ডে, এটা হচ্ছে মূল্য সংযোজন কর। এটা তৃতীয় তফসিলের খণ্ড ক্ষয়ে যেটা মূসক আরোপযোগ্য সেবায় বলা আছে 200 টাকা প্রতিটি সিমে। তো এখানে আমরা দেখলাম যে তফসিলে 3টা তফসিল আছে। প্রথম তফসিল হচ্ছে মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত সেবা সমূহ। দ্বিতীয় তফসিল আমরা পরে আলোচনা করব সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা এখানে আছে। আর তৃতীয় তফসিল আমরা এখন দেখলাম যে রেগুলার রেট যেটা 15% তার থেকে ভিন্ন যে হারগুলা আছে এই হারগুলা তৃতীয় তফসিলে বলা আছে। এই যে ভিন্ন হারগুলা যেগুলা আছে সেটা 5%, 5.5% হতে পারে কিংবা এখানে সুনির্দিষ্ট হারেও হতে পারে। তাহলে আমরা এই আলোচনায় এখানে যেটা বলা আছে মূসক কিভাবে আরোপিত হয় আমরা দেখলাম যে করযোগ্য আমদানি করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত হয়। আইনের প্রথম তফসিলে বর্ণিত অব্যাহতিপ্রাপ্ত পণ্য সেবা ব্যতীত সকল আমদানির উপর 15% মূসক যেটা স্ট্যান্ডার্ড রেট। আবার আমরা তৃতীয় তফসিলে জানি যে এর থেকে কম যে রেট গুলা কিংবা সুনির্দিষ্ট কর এটা বলা আছে। আর রপ্তানির ক্ষেত্রে মূসকটা হবে শূন্য হার বিশিষ্ট। তাহলে আমাদের কাছে যদি তফসিলের একটা লিস্ট থাকে, এই যে আমি যে তফসিলটা শেয়ার করলাম একটু আগে, এই তফসিলটা যদি থাকে আমাদের কাছে যেটা আমরা ওয়েবসাইটে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 যে বিডি লজের যে bdlaws.minlaw.gov.bd এর ওয়েবসাইটে আমরা পাবো। এটার সবশেষে এখানে তফসিল লেখা আছে, এখানে ডাউনলোড করলেই আমরা পেয়ে যাবো। এটা 2021 সালের 15/9/2021 পর্যন্ত সম্ভবত আপডেটেড করা। এবছর আবার আপডেট হবে, 2022-এর আপডেটটা এখানে চলে আসবে। তো এই তফসিলটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা এই তফসিলে দেখবো যে প্রথম খণ্ডে যেগুলো আছে এগুলো অব্যাহতিপ্রাপ্ত, তৃতীয় খণ্ডে যেগুলো আছে এখানে ওই পণ্য বা সেবার এগেইনস্টে ভ্যাট কত হবে তা লিখে দেয়া আছে।
সুনির্দিষ্ট হতে পারে কিংবা 15% থেকে ভিন্ন 5%, 7.5% যেকোনো 10% যেকোনো একটা পার্সেন্টেজ হতে পারে। আর এছাড়া যা আছে সেই সব পণ্যের ক্ষেত্রে 15% হারে মূসক আরোপিত হবে। এটার সাথে আমি একটা জিনিস অ্যাড করছি, তাহলে ভ্যাট রেটের বিষয়টা আমাদের কমপ্লিট হয়ে যাবে নলেজটা। এটা আমরা সব শেষে আমরা এখানে বলা আছে অনুচ্ছেদ 1-এ যাহা কিছুই থাকুক না কেন স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্য সরবরাহের ক্ষেত্রে মূসক হার হবে 5%। তার মানে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূসক হার হচ্ছে 5%। তবে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হবে 2.4%। ব্যবসায়ী পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার 2.4% এবং ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও এলপি গ্যাসের ক্ষেত্রে মূসক হার হবে 2%। তাহলে এখানে কিছু রেট সুনির্দিষ্ট আবার করে দেয়া আছে। এখানে বলা আছে অনুচ্ছেদ 1-এ যাহা কিছুই উল্লেখ থাকুক না কেন। এখন স্থানীয় ব্যবসায়ী মানে যে রেটেই বিক্রি করেন না কেন, যে ধরনের এইচএস কোড কিংবা সার্ভিস কোডের প্রোডাক্ট কিংবা সার্ভিস সরবরাহ করেন না কেন, এখানে মূসক হার হচ্ছে 5%। আবার স্থানীয় ব্যবসায়ীর ক্ষেত্রে ঔষধের ক্ষেত্রে 2.4, আর ডিজেল, অকটেন কিংবা সমজাতীয় তেল গ্যাসের ক্ষেত্রে 2%। ভূমি উন্নয়ন সংস্থার ক্ষেত্রে মূসকের হার হইবে 2%। ভবন বিক্রয় বা হস্তান্তরে নিয়োজিত ভবন নির্মাণকারী সংস্থা, যেটা আমরা ডেভেলপারদের বলি, তাদের ক্ষেত্রে মূসকের হার হবে যথাক্রমে 1 থেকে 1600 বর্গ ফুটের জন্য 2%। এটা আমরা ফ্ল্যাট কিনতে গেলে তখন দেখা যায় যে মূসকটা আসে 1601 হতে বেশি যেগুলা সেক্ষেত্রে 4.5%। এবং যে কোনো সাইজের পুনঃরেজিস্ট্রেশন, যদি পুনঃরেজিস্ট্রেশন হয় তাহলে 2%। এখানে ব্যবসায়ীর একটা সংজ্ঞা বলা আছে। এখানে বলা হয়েছে ব্যবসায়ী বলতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তৎকর্তৃক আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণগত পরিবর্তন না করিয়া পণ্যের বিনিময়ে, পণ মানে মূল্যের কিংবা অর্থের বিনিময়ে অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় বা অন্যবিধ হস্তান্তর করেন। তাহলে আমি এই কোয়েশ্চনটা একটু এক্সটেন্ডেড সামারি করছি, মূসক কিভাবে আরোপিত হয়। এখানে বলা আছে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত হয়। প্রথমত, আইনের প্রথম তফসিলে বর্ণিত অব্যাহতিপ্রাপ্ত পণ্য সেবা ব্যতীত সকল আমদানি ও সরবরাহের উপর 15%, এটা বলা আছে। তবে আমরা দেখলাম যে তৃতীয় তফসিলে কিছু রেট বলা আছে। ওই রেটে মূসক হবে, সেটা 5, 7.5, 10 কিংবা সুনির্দিষ্ট হারে হতে পারে। রপ্তানির ক্ষেত্রে মূসক হার হবে 0 এবং সেই সাথে আমরা সবশেষে অ্যাড করলাম স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 5%। স্থানীয় ব্যবসায়ী যদি ঔষধের ব্যবসা করে থাকেন 2.4, ডিজেল, কেরোসিন, অকটেন হলে 2%, ভূমি উন্নয়নের ক্ষেত্রে 2%, ভবন বিক্রয় হস্তান্তরের ক্ষেত্রে 1 থেকে 1600 বর্গ ফিটে 2%, 1601 থেকে আহ বেশি হলে 4.5%, পুরাতন হলে যেটা পুনঃরেজিস্ট্রেশন এটার ক্ষেত্রে 2%। এখানে ব্যবসায়ী বলতে যিনি কোনো আমদানিকৃত বা ক্রয়কৃত বা অর্জিত বা অন্য কোনো ভাবে সংগৃহীত পণ্যের কোনো চেঞ্জ করতে পারবেন না, উনি আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য মানে কোনো ভ্যালু এডিশন করবেন না বা গুণগত পরিবর্তন না করিয়া পণ্যের বিনিময়ে অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় বা অন্যবিধ হস্তান্তর করেন। তার মানে আমাদের যদি এই তফসিল, যেটা অনলাইনে পাওয়া যায় এবং আমরা ডাউনলোড করতে পারি, টাইম টু টাইম চেঞ্জ হয় প্রতি বছরেই ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে, এই তফসিলটা যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা প্রথম খণ্ড কোনো ভ্যাট দিতে হবে না, তৃতীয় খণ্ডে প্রথম তফসিলে কোনো ভ্যাট দিতে হবে না,
তৃতীয় তফসিলে আমরা একটা রেট বলা আছে, এই সার্ভিস কোড কিংবা এইচএস কোড অনুযায়ী এই রেটে ভ্যাট দিতে হবে। এছাড়া সবকিছুর ক্ষেত্রেই 15% হবে ভ্যাট রেট। আর এখানে ব্যবসায়ী পর্যায়ে যে বিষয়গুলা বলা আছে কিংবা ঔষধ, ডিজেল, কেরোসিন কিংবা সমজাতীয় ওয়েল কিংবা গ্যাসের ক্ষেত্রে, ভূমি উন্নয়ন সংস্থার ক্ষেত্রে এই বিষয়গুলা এখানে যে ভ্যাট রেটটি হবে তা বলা আছে। তাহলে এর মাধ্যমে আমরা এটার এক্সটেন্ডেড আনসারের মাধ্যমে আমরা ভ্যাট রেট সম্পর্কে আজকে জানতে পারলাম যে ভ্যাট রেট আমরা কোথায় পাবো। প্রথমত আমরা মিনিস্ট্রি অফ ল এর ওয়েবসাইটে এই আইনটা যাব। আইনের সবশেষে তফসিল আছে। তফসিল আমরা ডাউনলোড করলে আমরা তফসিলে দেখতে পাবো প্রথম তফসিল কোনো ভ্যাট দিতে হবে না। তৃতীয় তফসিল এই যে রেটটা বলা আছে এই রেটে ভ্যাট দিতে হবে। দ্বিতীয় তফসিলটা এখন আমরা দেখছি না, এটা আমরা পরে আলোচনা করব। তৃতীয় তফসিল যে রেট বলা আছে এই রেটে ভ্যাট দিতে হবে। আর এছাড়া সবগুলোর উপরেই 15% ভ্যাট প্রযোজ্য। তবে ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে এখানে বলা আছে 5% হবে ভ্যাট রেট। আর যদি ঔষধের ব্যবসা হয় তাহলে 2.4%, অয়েল যেটা আমরা ডিজেল, কেরোসিন, অকটেল, পেট্রোল এগুলা হলে 2%, ভূমি উন্নয়ন সংস্থার ক্ষেত্রে 2%, আবার বিক্রয়, ভবন বিক্রয় হস্তান্তরের ক্ষেত্রে এখানে 1600 বর্গফুট পর্যন্ত 2%, 1600-র উপরে যেটা 4.5%। রেজিস্ট্রেশন যদি হয় তাহলে 2%। ব্যবসায়ীর একটা সংজ্ঞা আছে, সে যা কিনবেন কিংবা যা আমদানি করবেন তাই বিক্রি করবেন, কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না। এই ব্যবসায়ীর সংজ্ঞা এই স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে এই ক্ষেত্রে প্রযোজ্য হবে এই 5%-এর যে রেটটি। তো এটার মাধ্যমে আমরা ভ্যাট রেটটুকু জানতে পারলাম। তো কোনো কোয়েশন আছে কিনা এখানে? ডালি ভাই একটা কোয়েশন করতে চাচ্ছিলেন মনে হয়। হ্যাঁ, আমার এই শেষের যেটা ওইটা নিয়ে প্রশ্ন আছে, সেটা হলো এক হলো স্থানীয় ব্যবসায়ী বলতে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় ব্যবসায়ী তো সবাই। তাহলে সেই ক্ষেত্রে আপনার বিদেশ থেকে যদি কেউ পণ্য নিয়ে এসে বিক্রি করে তাহলে সেটা কি আপনার তাকেই ওই 5% দিতে হবে কিনা, এটাও একটা প্রশ্ন। কারণ হলো আমার একটা ধারণা ছিল যে কনজিউমার শুধু ভ্যাট দিয়ে থাকে। এক্ষেত্রে 3 অনুচ্ছেদে যেটা দেখছি, অনুচ্ছেদ 1-এ 3-এর অনুচ্ছেদ 1-এ যেটা দেখছি সেটা হলো ব্যবসায়ীকেও ভ্যাট দিতে হচ্ছে। এটা একটু যদি পরিষ্কার করে বলেন স্যার। আচ্ছা আচ্ছা, প্রথমত ব্যবসায়ীর সংজ্ঞা বলা আছে এখানে, স্থানীয় ব্যবসায়ীর সংজ্ঞা বলা নেই। তো ব্যবসায়ীটা বোঝাচ্ছে এটা এই ক্ষেত্রে ব্যবসায়ীর যে সংজ্ঞা আর কি ব্যাখ্যায় বলা আছে আইনের এই জায়গায়, মানে এই যে 3 অনুচ্ছেদে আহ, ব্যবসায়ী যে শব্দটা ইউজ করা হয়েছে স্পেসিফিক্যালি এটার ব্যাখ্যা হচ্ছে ব্যবসায়ীর এই সংজ্ঞা। কারণ সাধারণ অর্থে ব্যবসায়ী বলতে আমরা অন্যান্য সবাইকেই বুঝি। তো এক্ষেত্রে ব্যবসায়ী হচ্ছে যা আমদানি করবেন কিংবা যা কিনবেন তাই বিক্রি করবেন, মানে জাস্ট ট্রেডিং যিনি করবেন কিংবা ইম্পোর্ট করে কোনো চেঞ্জ না করে বিক্রি করে ফেলবেন। মনে করেন আপনি হচ্ছে গম আমদানি করলেন, গম আমদানি করে আপনি গম বিক্রি করে ফেলবেন, আপনি ব্যবসায়ী। স্থানীয় মানে আপনি লোকাল ব্যবসায়ী, বিদেশি না, মানে বাংলাদেশের লোকালি ব্যবসায়ী, বাইরের ব্যবসায়ী না। স্থানীয় ব্যবসায়ী বলতে এটা বোঝাচ্ছে। আহ আর ব্যবসায়ী পর্যায়ে যে পণ্যের সরবরাহের ক্ষেত্রে যে 5% মূসক দিতে হবে, এটা কিন্তু উনি দেবেন না, ব্যবসায়ী দেবেন না। এটা আমরা প্রথম আহ, যে কোয়েশনটা এটাতে আমরা একটু যাই, ভ্যাট এফএকিউ থেকে আমরা আলোচনা শুরু করেছি। তো এখানে মূল্য সংযোজন কর বা মূসক কি? মূসক একটি পরোক্ষ কর যা ভোক্তা নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে পরিশোধ করেন। আপনি যেটা বললেন যে ভোক্তা পরিশোধ করেন, তাহলে এখানে আপনার কোয়েশন থাকতে পারে না এটা ব্যবসায়ী 5% ভ্যাট দিচ্ছে। ব্যবসায়ী 5% ভ্যালু অ্যাড করে বিক্রি করবেন। উনি যদি 100 টাকার প্রোডাক্ট কিনে আনেন 100 টাকা দিয়ে, এটা যদি উনি বিক্রি করেন তাহলে 105 টাকায় বিক্রি করবেন এবং উনি যে চালান দেবেন এখানে 5% ভ্যাট উনি চার্জ করবেন এবং ওই 5% ভ্যাটটি উনি সরকারের সাথে সরকারের তহবিলে জমা প্রদান করবেন। যদি কোনো উপকরণ কর রেয়াত কিংবা
আগাম করের সমন্বয় থাকে তাহলে সেটা করে তারপরে জমা দেবেন। ক্লিয়ার কিনা বিষয়টা? কনফিউশন থাকলে আবার বলতে পারেন, কারণ হ্যাঁ, আবার একটু কনফিউশন আছে এখনো। মানে তাহলে এই যে 5% বলছেন মূসক হার হইবে 5% স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে, তাহলে এই স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে যেই হোক না কেন তাকে ওই যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের উপরে 5% ভ্যাট দিয়ে তাকে হলো সে হলো ভ্যাট অ্যাড করে হলো বিক্রি করবে, এইটা কি? রাইট, রাইট, এটাই। প্রথম তফসিলে যে পণ্যগুলা কিংবা সেবাগুলা বলা আছে, এই পণ্য সেবা বিক্রির সময় কোনো ভ্যাট অ্যাড করতে হবে না প্রথমত। রাইট। প্রথম তফসিলে এখানে দেখেন জীবন্ত গবাদি পশু, হ্যাঁ, জীবন্ত ঘোড়া, এই জিনিসগুলো আমরা জানি, এগুলার উপরে কোনো ভ্যাট আমরা দিতে হচ্ছে না। হ্যাঁ, আরো কিছু কিছু জিনিস মনে করেন হিমায়িত মাংস থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এটা বলা আছে কত কেজি কতটুকু হয়, এই বিষয়গুলা প্রথম তফসিলে বলা আছে। আবার জীবন্ত মাছ, মনে করেন মাছের উপরে কোনো ভ্যাট নেই, হ্যাঁ, এখানে প্রথম তফসিলে, তাহলে এখানে এই প্রোডাক্ট গুলা বিক্রির সময় বিক্রেতা কোনো ভ্যাট চার্জ করবে না ক্রেতার কাছ থেকে প্রথমত। তৃতীয় তফসিলে বলা আছে যে পণ্য কিংবা সেবা সমূহ, প্রথম তফসিলে যদি আমরা একটু পণ্য তো দেখলাম, একটু সেবা যদি দেখি, দেখেন জীবন ধারণের জন্য মৌলিক যে সেবাগুলো এগুলা ভ্যাট ফ্রি, এখানে কোনো ভ্যাট দিতে হচ্ছে না। সমাজ কল্যাণমূলক সেবা এগুলা ভ্যাট ফ্রি করা হয়েছে, যে চ্যারিটির যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এই বিষয়গুলো আপনার ভ্যাট ফ্রি করা হয়েছে, যেমন বয়স্ক নিবাস, পুনর্বাসন কেন্দ্র, চাইল্ড কেয়ার প্রতিষ্ঠান, এগুলা। আহ তো এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত নয় এমন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, সংস্কৃতি সংশ্লিষ্ট কিছু সেবা আছে এখানে যেগুলা ভ্যাট ফ্রি করা হয়েছে। অর্থ বা আর্থিক বিষয়ক সেবা, এখানে জীবন বীমা পলিসি, স্টক সিকিউরিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, এগুলা ভ্যাট ফ্রি করা হয়েছে, ভ্যাট নেই। পরিবহন সেবায় কিছু কিছু ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সেবা আছে, রোগী ও লাশ পরিবহনের কাজে নিয়োজিত, এটা ভ্যাট ফ্রি করা হয়েছে। তো এই ধরনের কিছু কিছু সেবা, ব্যক্তিগত সেবাও কিছু কিছু সেবা ভ্যাট ফ্রি করা হয়েছে, এগুলা প্রথম তফসিলে অব্যাহতি প্রদান করা হয়েছে এটা। তো এইসব সেবা যিনি প্রদান করবেন উনি কোনো ভ্যাট অ্যাড করবেন না ওনার আহ, আহ, যে প্রাইস উনি রিসিভ করবেন এটার এগেনস্টে, প্রোডাক্ট কিংবা সার্ভিসের এগেনস্টে। আবার আমরা যদি তৃতীয় তফসিলটা দেখি, তৃতীয় তফসিলে যেসব পণ্য বা সেবা কথা বলা আছে, এসব পণ্য বা সেবা যখন কেউ পণ্য বা সেবা বিক্রি কিংবা সরবরাহ করবেন, সেক্ষেত্রে এই যে হারটা বলা আছে, মনে করেন তরল দুধ থেকে গুঁড়া দুধ উৎপাদন করে বিক্রি করছেন, এখানে 5%, গুঁড়া মরিচ, ধনিয়া, আদা, হলুদ এসব মশলার মিশ্রণ বিক্রি করছেন 5%। তো এই রেটে এখানে মানে নির্দিষ্ট করে বলা আছে কত হবে রেট। ম্যাঙ্গো জুস 5% বলা আছে, কিন্তু সুনির্দিষ্ট করে বলা আছে। এলপি গ্যাসের উপর 5% বলা আছে। এইসব পণ্যর কথা বলা আছে। আবার এখানে সেবার কথাও বলা আছে কিছু কিছু সেবা, যেমন রেস্তোরাঁর ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে, মনে করেন ইন্টারনেট সেবা 5% বলা আছে এখানে। পরিবহন ঠিকাদার, বিদ্যুৎ বিতরণকারী 5%, এই বিষয়গুলো কিন্তু সুনির্দিষ্ট বলা আছে। তখন যখন ইনভয়েস করবেন তখন 5% অ্যাড করবেন, যেহেতু তফসিল 3-এ বলা আছে আলী এখানে। ভাই, জি, আচ্ছা ছোট একটু ইন্টারাপশন করলাম, সরি। এই যে 5%, এই 5% কি এক্সক্লুসিভ না ইনক্লুসিভ? এটা আপনি যখন প্রাইস চার্জ করবেন এটার মধ্যে 5% অ্যাড করে দেবেন, মানে দ্যাট মিন্স 100 টাকার উপর 105 টাকা, তাই তো? হ্যাঁ, যদি এখন আপনি 100 টাকা ইনভয়েস করে থাকেন তাহলে ধরে নেওয়া হবে এর মধ্যে 5 টাকা আছে। আর ইনক্লুসিভ 105, তার মানে? হ্যাঁ ইনক্লুসিভ অবশ্যই। তার মানে রেভিনিউ আসবে 94 পয়েন্ট সামথিং, লাইক দ্যাট। রাইট, রাইট। আমরা যদি 100 হিসাব করি তাহলে বিক্রয় মূল্য 105 টাকা। আইটি এনাবলড সার্ভিস যেটা তথ্য প্রযুক্তি নির্ভর সেবা 5%। তো এখানে তৃতীয় তফসিলে একটা রেট বলে দেয়া আছে কিছু প্রোডাক্ট এবং সার্ভিসের ক্ষেত্রে। এখানে
5% রেট আছে, 7.5% রেট আছে, হ্যাঁ, আবার 10%-এরও কিছু রেট আছে। দেখেন কিছু এটা চেঞ্জ হয়েছে, কিছু আমরা নতুন ইয়েটা পেয়ে যাব। ফাইন্যান্স সেক্টরে আছে, আমি ফাইন্যান্স সেক্টর শেয়ার করব আপনাদের সাথে, পেয়ে যাবেন এখানে আপডেটেড শিডিউলটা। তো এখানে কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে 10%ও বলা আছে, মানে 15 না, 15 থেকে কম। আবার সুনির্দিষ্ট করা আছে কিছু সার্ভিস প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন এই নিউজ প্রিন্ট, কটন সুতা, কৃত্রিম আঁশ, এগুলার ক্ষেত্রে বলা আছে প্রতি কেজিতে কত হবে, প্রতি হাজারে কত হবে। আবার একটা সেবার ক্ষেত্রে সুনির্দিষ্ট করা আছে, যেটা রাতুল ভাই বলতে পারবেন ওনাদের, যে মোবাইল ফোনের সিম কার্ড সরবরাহের ক্ষেত্রে 200 টাকা প্রতি সিম কার্ড। তাহলে হ্যাঁ, এটা প্রতিটা সিমের আপনি প্রাইস যতই লিখেন না কেন, পার ইউনিটের ক্ষেত্রে আপনি 200 টাকা অ্যাড করে দিতে হবে জি বস। ইনভয়েসের ক্ষেত্রে। এখন বাদ বাকি সব ক্ষেত্রে 15%। তবে যদি স্থানীয় ব্যবসায়ী হন, মানে ব্যবসায়ীর সংজ্ঞা এখানে বলা আছে, এই সংজ্ঞার মধ্যে পড়েন, কিনলেন যা কিংবা আমদানি করলেন যা তাই বিক্রি করলেন, এটাই মানে আমরা সংক্ষেপে বুঝি আর কি। আমদানি কিংবা ক্রয় যাই করলেন না কেন তাই বিক্রি করলেন, কোনো চেঞ্জ করলেন না, সেক্ষেত্রে মূসক হার হবে 5%। এখন যদি ঔষধ কিংবা ওয়েল হয়, ঔষধের ক্ষেত্রে 2.4, ওয়েলের ক্ষেত্রে 2, ভূমি উন্নয়ন সংস্থা 2%, ভবন হস্তান্তর আর এর ক্ষেত্রে 1600 স্কয়ার ফিট পর্যন্ত 2%, 1600 স্কয়ার ফিটের উপরে 4.5%। পুনঃরেজিস্ট্রেশন যদি হয় একটা বিক্রিত আবার তখন 2%। এই হচ্ছে ভ্যাট রেট। একেবারেই এক্সটেন্ডেড আনসার এই কোয়েশ্চনের, যে আপনার মূসক কিভাবে আরোপিত হয়। তাহলে আমাদের কাছে যদি তফসিলটা থাকে, তাহলে আমরা কনফিডেন্টলি বলতে পারবো কিসের উপরে কত টাকা ভ্যাট হয়। আমাদের মানে এই আলোচনার মধ্যেই এটা পুরোপুরি কাভার। তাহলে স্যার একটা জিনিস, এখানে আপনি যেটা এখন শো করছেন সেখানে 5% আছে। ধরেন তফসিল 1-এ কারো 15% ভ্যাট হবে কোনো একটা আইটেমে, সেই ক্ষেত্রে এই 5% কি আবার যুক্ত হয়ে সেটা হবে না? এটা বিষয়টা কিভাবে না, প্রথমত তফসিল 1-এ হচ্ছে মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রাপ্ত। সরি, হ্যাঁ, 3 নম্বর যেটা, হ্যাঁ 3 নম্বর। 3-এ মনে করেন 7.5% আছে, মনে করেন 7.5% আছে। আমরা যদি 3-এ একটা পণ্য দেখি, 5 তো আছেই অনেকগুলা, তো 5-এর এক্সাম্পল না দেখে আমরা একটু 7.5-এ দেখি কিছু পাওয়া যায় কিনা। যে কোনো একটা পণ্য মনে করেন, দেখি আছে কিনা। আচ্ছা, এখানে কিছু আছে আর কি 7.5-এ। আমরা যদি প্যাকিং পেপার, একটু সহজ একটা এক্সাম্পল যদি আমরা দেখি, প্যাকিং পেপার যদি ধরি 7.5%। এখন কেউ যদি স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে উনি আমদানি করলেন, করে বিক্রি করলেন, কিংবা কারো কাছ থেকে ক্রয় করলেন, উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করলেন, ক্রয় করে বিক্রি করলেন, তাহলে উনি ব্যবসায়ী পর্যায়ে মূসক 5% চার্জ করলেই হবে উনার ইনভয়েসে, ওনার কাস্টমারের কাছ থেকে। কিন্তু কেউ যদি উৎপাদন করে বিক্রি করেন তাহলে 7.5% হবে। কিংবা আমদানি করলেন র মেটেরিয়ালস, আমদানি করে উনি এটা উৎপাদন করলেন, করে বিক্রি করলেন, তাহলে এটা 7.5% হবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার মানে কিনা? ভ্যালু অ্যাড, হ্যাঁ ভ্যালু অ্যাড হলে আপনার ওই রেট হবে। কিন্তু ভ্যালু অ্যাড না হলে, এই যে আমি জাস্ট সহজে যেটা বললাম, যা আমদানি করলেন কিংবা যা কিনলেন তাই বিক্রি করলেন, কোনো চেঞ্জ হলো না, সেক্ষেত্রেই আমরা বলবো ব্যবসায়ী। মানে ব্যবসায়ী বলিতে এমন ব্যক্তিকে বুঝাবে যিনি তৎকর্তৃক আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনো ভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণগত পরিবর্তন না করিয়া পণ্যের বিনিময়ে অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় বা অন্যবিধ হস্তান্তর করেন। এখন মনে করেন কেউ গম আমদানি করলেন, আমদানি করে গম বিক্রি করলেন, তাহলে উনি ব্যবসায়ী পর্যায়ে যদি প্রথম তফসিলে থাকে গম, তাহলে তো অব্যাহতিপ্রাপ্ত। অব্যাহতিপ্রাপ্ত না হলে 5% উনি চার্জ করবেন। এখন
মনে করেন যে না উনি গম আনলেন, গম এনে এটা আটা উৎপাদন করলেন, গম থেকে কিংবা ময়দা উৎপাদন করলেন, করার পরে উনি এটা বিক্রি করলেন, তাহলে সেক্ষেত্রে উনি আর ব্যবসায়ী থাকবেন না, তখন উনি উৎপাদনকারী হয়ে যাবেন। তখন ওনার প্রযোজ্য ক্ষেত্রে তৃতীয় তফসিলের কিংবা রেট, প্রথম তফসিলে যদি অব্যাহতিপ্রাপ্ত না থাকে তৃতীয় তফসিল দেখতে হবে, তৃতীয় তফসিল যদি না থাকে তাহলে অবশ্যই 15% হারে ভ্যাট দিতে হবে। ক্লিয়ার কিনা বিষয়টা দেখেন। হ্যাঁ ক্লিয়ার। আর একটা ছোট্ট প্রশ্ন আছে, ধরেন একটা কোম্পানি তারা টিন উৎপাদন করে, চালে যে টিন দেয় সে টিন উৎপাদন করে, করে তারা একটা খুচরা বিক্রেতার কাছে গ্রামগঞ্জে বিক্রি করার জন্য পাঠায়। সেক্ষেত্রে যে গ্রামগঞ্জে যে ব্যবসায়ী সে হলো উৎপাদন করছে না কিন্তু বিক্রি করছে, তাহলে তার সেই ক্ষেত্রে ভ্যাট ওই যে উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা, তাদের ক্ষেত্রে কি কোনো ভ্যাটের বিধান আছে কিনা? যদি না থাকে তাহলে তো 5%ই হলো ভ্যাট হবে সর্বসাকুল্যে, না তাই না নাকি? না, ভ্যাট সবাইকে দিয়ে আসতে হবে। এখন উৎপাদনকারী র ম্যাটেরিয়ালস কিনেছেন, র হুম, ম্যাটেরিয়ালস কিনে উনি উৎপাদন করেছেন, উনার ক্ষেত্রে মনে করেন প্রথমত 5% উনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। উনার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে প্রথম তফসিলে আছে কিনা, প্রথম তফসিলে থাকলে এটা অব্যাহতি প্রাপ্ত, নাই তৃতীয় তফসিলে আছে কিনা, থাকলে নির্দিষ্ট যে হার বলা আছে এই হারে হবে, যদি না থাকে তাহলে উনার উৎপাদনকারীর ক্ষেত্রে হবে 15%। আর ব্যবসায়ী যিনি এটা ক্রয় করলেন, ট্রেডার আমরা যদি বলি ট্রেডিং করছেন, উনি ক্রয় করলেন উৎপাদনকারীর কাছ থেকে, ক্রয় করে উনি বিক্রি করে দিলেন ভোক্তার নিকট, উনি চার্জ করবেন 5%, উনি 5% চার্জ করতে এন্টাইটেলড। ঠিক আছে, এবার ক্লিয়ার। এখন উপকরণ কর রেয়াতের যে বিষয়টা, আমি যে র ম্যাটেরিয়ালস কিনলাম কিংবা আমি যে পরিমাণ ভ্যাট আগে দিয়ে আসলাম পারচেজের সময়, এই বিষয়টা আমরা পরে আসব। উপকরণ কর রেয়াত পাওয়া যায় কি ক্ষেত্রে পাওয়া যায়, কি ক্ষেত্রে পাওয়া যায় না, কিভাবে পাওয়া যায়, কিংবা আগাম করের কিভাবে সমন্বয় হয়, এই বিষয়ে আমরা পরে করব। কিন্তু আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে এইটুকু আলোচনার, আমি কিন্তু দুইটা কোয়েশ্চন আলোচনা করছি। প্রথমে মূসক কি এই বিষয়টা আমি বলেছি, যে মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর যা ভোক্তা নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে পরিশোধ করেন, যেটা ঢালি ভাই বললেন যে ভোক্তাই পরিশোধ করে থাকেন এটা। সরবরাহকৃত পণ্য বা সেবার উপর প্রদেয় করের বিপরীতে উপকরণ কর, উপকরণ কর মানে পারচেজের সময় যে ট্যাক্সটা ভ্যাটটা দেয়া হয়েছে, সমন্বয় করে এটার দুইটার পার্থক্যটা গভর্নমেন্টের কাছে জমা দিতে হবে। উৎপাদনকারী যে মনে করেন আপনি ঢেউটিনের বিষয় কিংবা যে কোনো ধরনের টিন উৎপাদন করলেন, এটা উনি যে র মেটেরিয়াল 15% ভ্যাট যদি দিতে হয় ওনাকে, তাহলে উনি র মেটেরিয়ালস এর উপরে আবার উনি আহ, আহ, যে ভ্যাটটা দিয়ে এসেছেন এটা বাদ দিয়ে ডিফারেন্সটা উনি জমা দেবেন। তো এই হচ্ছে মূসকের মেইন কনসেপ্ট, ব্যতিক্রম আছে। মূসকের মূল কনসেপ্টটি হচ্ছে, ইউনিভার্সাল কনসেপ্টটি হচ্ছে এটা, যে আমি ভ্যাট যেটা দিয়েছি আর ভ্যাট আমি ভোক্তার কাছ থেকে যেটা রিসিভ করলাম, দুইটার পার্থক্যটা আমি জমা দেব। এখন এটা কিভাবে ক্যালকুলেট করব আমরা, এই কোয়েশ্চনটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মানে দেখা যায় যে অনেক আলোচনা করার পরেও আমরা জানি না যে কিসের উপরে ভ্যাট কিভাবে হবে। তো আমি আপনাদেরকে কোনো রেট বলবো না যে এটা মুখস্থ করেন, এটা শিখে রাখেন, কারণ এটা ডায়নামিক চেঞ্জ হতেই থাকে। গভর্নমেন্ট যে কোনো একটা এসআরও দিয়ে যে কোনো সময় একটা ভ্যাট রেট চেঞ্জ করতে পারে, কিংবা প্রতি বছরই ফাইন্যান্স সেক্টরের মাধ্যমে চেঞ্জ হয় তফসিল। আমি আপনাদেরকে সোর্স ডকুমেন্টটা বলে দিলাম, আপনারা আইনে যাবেন, আইনে ওয়েবসাইটে বাংলাদেশ ল মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে এখানে সব শেষে আইনে গিয়ে তফসিল পাবেন, তফসিলটা ডাউনলোড করলেই আপনারা পেয়ে যাবেন। এই তফসিলে প্রথম তফসিল দেখবেন অব্যাহতিপ্রাপ্ত, এটা না পড়লে তৃতীয় তফসিলটা দেখবেন, তৃতীয় তফসিলে একটা মূসকের হার বলা আছে, এটা না যদি না হয় তাহলে 15%। আর খেয়াল রাখতে হবে শেষে যে বিষয়গুলা বলা আছে, যদি ব্যবসায়ী পর্যায়ে হয় 5% হবে, ঔষধ আর ডিজেল কিংবা সমজাতীয় ফুয়েলের ক্ষেত্রে 2%, ভূমি উন্নয়ন সংস্থা 2%, ডেভেলপার প্রাইমারিলি বিক্রি যেটা করবে প্রথম বিক্রি 1600 স্কোয়ার ফিট পর্যন্ত 2%, 1600-র উপরে 4.5%, আর
পুনঃরেজিস্ট্রেশনের ক্ষেত্রে 2%। ব্যবসায়ের সংজ্ঞা হচ্ছে যা কিনবেন কিংবা যা আমদানি করবেন তাই বিক্রি করবেন, তাহলেই তাকে ব্যবসায়ী বলা যাবে। একটু যদি চেঞ্জ করে ফেলেন তাহলে উনি আর ব্যবসায়ী হবেন না। মনে করেন উনি মোড়কজাত করে ফেললেন, এনে ব্র্যান্ডিং করলেন, প্যাকেজিং ব্র্যান্ডিং করলেন, তাহলে উনি আর ব্যবসায়ী থাকবেন না। ক্লিয়ার কিনা দেখেন বিষয়টা? জি ক্লিয়ার স্যার। তাহলে আমি পরের কোয়েশ্চনে যাচ্ছি। আমরা আলোচনা করছি ভ্যাট এফএকিউ থেকে। এখানে আলোচনামূলক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা। এখন আসেন, মূসক কে পরিশোধ করেন? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। মূল্য সংযোজন কর বা মূসক ব্যবস্থা হচ্ছে সরবরাহের বা বিক্রয়ের বিপরীতে স্বয়ংক্রিয়ভাবে উপকরণ কর রেয়াত ভিত্তিক ব্যবস্থা। সাধারণভাবে আমরা এটাই বলছি, কারণ আমাদের আইনে এটার অনেক ব্যতিক্রম আমরা লক্ষণীয়। এই যে ব্যবস্থার কথা বলা হয়েছে, আমরা কিন্তু আসলে সব ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নিতে পারি না। তো উপকরণ কর রেয়াত মানে যেটা আমরা বিক্রি করলাম, এটা ক্রয়ের সময় যে আমরা করটা দিয়ে এসেছি, এটা ডিডাক্ট করে বাকি টাকাটা স্বয়ংক্রিয়ভাবে দেয়া। সরবরাহ কর্তৃক পণ্য বা সেবা সরবরাহকালে সরবরাহ মূল্যে অন্তর্ভুক্ত মূসকের বিপরীতে ওই পণ্য বা সেবার ক্রয়কালে ক্রয় মূল্যের উপর পরিশোধিত মূসক রেয়াত হিসাবে গ্রহণ করেন। যখন আমি বিক্রি করলাম, আমার কাস্টমারের কাছ থেকে, ক্রেতার নিকট থেকে আমি ভ্যাট গ্রহণ করলাম। আর যখন আমি ক্রয় করেছিলাম, ওই ক্রয় মূল্যের উপরে যে পরিশোধিত মূসক, এটা রেয়াত বা বাদ দেব, ডিডাক্ট করব। করার পরে যে নিট মূসকটা আসে, এই নিট মূসকটা পরিশোধ করতে হবে। অর্থাৎ বিক্রেতা ক্রেতার নিকট হতে প্রাপ্ত মূল্যের মধ্যেই মূসক আদায় করে ক্রয় স্তরে মূসক রেয়াত নিয়ে নিট মূসক সরকারি কোষাগারে জমা করে থাকেন। তার মানে ক্রেতাই দিচ্ছেন আলটিমেটলি। মূল্য সংযোজন কর ভুক্তা কর হওয়ায় পণ্য বা সেবার উপর প্রযোজ্য সমুদয় মূল্য সংযোজন কর ভুক্তাই পরিশোধ করবেন। এটা মানে ভ্যাটের প্রিন্সিপল আমরা বলছি। আমাদের আইনে কি ব্যতিক্রম আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব পরে, কিন্তু ভ্যাটের মেইন প্রিন্সিপলটাই হচ্ছে এটা, যে ভুক্তায় পরিশোধ করবেন। মধ্যবর্তী প্রক্রিয়া হিসাবে উৎপাদনকারী, সরবরাহকারী সবাই প্রত্যেকটি ধাপে বিক্রয় স্তরে সরকারের পক্ষে মূসক আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করবে। প্রত্যেকটা স্টেপে স্টেপে সবাই মূসকটা জমা প্রদান করবেন। তাহলে টোটাল করলে যে ফাইনাল যে ভ্যাটটা গভর্নমেন্টের পাওয়ার কথা, সেটা গভর্নমেন্ট রিসিভ করবে। কোনো কোয়েশ্চন আছে কিনা এই ক্ষেত্রে? এটা প্রথম কোয়েশ্চনের আলোচনাতেই এসেছে, আমরা তারপরে একটু ডিটেল আলোচনা হলো। আমরা পরের কোয়েশ্চনে যাচ্ছি। মূসক দাতা কে? মূল্য সংযোজন কর ব্যবস্থায় পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা হলেন মূসক দাতা। মূসক দাতা কিন্তু সর্বশেষ ভোক্তা। আমরা জানি, আমরা ওই যে ব্যবসায়ীরা মূসক প্রদান করেন এবং সম্মাননাটাও ব্যবসায়ীরাই পান। মূসক সম্মাননা কিংবা যাই বলেন না কেন, সার্টিফিকেট, ব্যবসায়ীরা আসলে এখানে এজেন্ট হিসাবে কাজ করছেন সরকারের। এটা আমরা কোয়েশ্চন প্রথমে একেই আমরা দেখেছিলাম, যে এখানে নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে, ভোক্তা নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে পরিশোধ করেন বা পরিশোধ করছেন ভোক্তা। আর যার মাধ্যমে পরিশোধ করেন তিনি হলেন নিবন্ধিত ব্যক্তি, সরবরাহকারী বা বিক্রেতা। বিক্রয়ের প্রতিটি স্তরে ক্রেতার নিকট হতে মূসক আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়ে থাকেন। যেহেতু ভোক্তাই হলেন সর্বশেষ ক্রেতা, সেহেতু চূড়ান্ত মূসকের ভার ভোক্তার উপরই বর্তায়। সরবরাহকারী বা বিক্রেতা শুধু বিক্রয় স্তরের আদায়কৃত মূসক সরকারি কোষাগারে জমা দিয়ে থাকেন। খেয়াল করে দেখেন তো, আমরা এখানে যারা ভোক্তা আমরাই কিন্তু মূসক দাতা।
এই বিষয়টা আমাদেরকে ওন করতে হবে ভোক্তাদেরকে, যে রাজস্বটা যে কালেক্ট হচ্ছে, গভর্নমেন্ট যে রাজস্ব কালেক্ট করছে, এই রাজস্বটা আমাদের মাধ্যমেই যাচ্ছে। আমরা প্রতিদিন যে প্রোডাক্ট কিংবা সার্ভিস রিসিভ করছি, এটার এগেনস্টে আমরা ভ্যাট দিচ্ছি এবং এটাই সরকার পাচ্ছে। সরকারি কোষাগারে বিক্রেতারা কিংবা ব্যবসায়ীরা, আমদানিকারকরা এটা জমা প্রদান করছেন, বাট টাকাটা কিন্তু আমরা ভোক্তারা দিচ্ছি। টাকাটা কিন্তু আমরা ভোক্তারা দিচ্ছি। এটা কখনোই কোনো ব্যবসায়ী দিচ্ছেন না, ভোক্তারাই দিচ্ছেন। তো এই ক্ষেত্রে পরের কোয়েশ্চনটা প্রাসঙ্গিক, আমি কেন মূসক পরিশোধ করব? নিম্ন বর্ণিত কারণে আপনি মূসক পরিশোধ করবেন। রাষ্ট্রীয় আইন প্রতিপালনে কর প্রদান করা একজন নাগরিকের নৈতিক দায়িত্ব। দেশের আর্থসামাজিক সকল উন্নয়নে কাজ করের টাকা দিয়ে সম্পন্ন হয়, তাই দেশের উন্নয়নে অংশগ্রহণ করা আপনার নাগরিক ও আইনগত দায়িত্ব। এই জন্য আমরা মূসক পরিশোধ করব। আসলে মেইনলি হচ্ছে আমাদের দেশের যে রাষ্ট্রীয় সেবাগুলো আছে কিংবা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে, এটা তো রাষ্ট্রীয় অর্থে হচ্ছে। এটা তো এমন না যে অন্য কোনো অর্থে হচ্ছে। যদি কোনো বিদেশি সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণ করে হয়, তাহলে এটা ঋণ পরিশোধযোগ্য, এটা পরিশোধ করা হয়। তার মানে আলটিমেটলি দেশে যেসব ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হয় কিংবা গভর্নমেন্ট যেসব সার্ভিস প্রদান করে থাকেন, এসব আমাদের ভোক্তাদের নিকট থেকে যে মূসক আদায় করে পরোক্ষ কর হিসাবে কিংবা প্রত্যক্ষভাবে যে কর আদায় করে, তার মাধ্যমেই হচ্ছে, এর বাইরে কিন্তু না। তো তার মাধ্যমেই হচ্ছে আমাদের উচিত রাষ্ট্রীয় এইসব কার্যক্রম সঠিকভাবে যাতে প্রতিপালন করা যায়, আইন মেনে আমাদেরকে মূসক পরিশোধ করা। আসলে আমরা মূসক পরিশোধ করতে বাধ্য, এই বিষয়টুকু আবার অল্টারনেটিভলি বলা যায় যে মূসক তো আমাদের প্রাইসের মধ্যে ইনক্লুডেড আছে। তো যেহেতু ইনক্লুডেড আছে, আমরা কেন মূসক পরিশোধ করব? এটা আসলে মানে এই কোয়েশনটা খুব একটা প্রযোজ্য হয় না, কারণ আমরা মূসক পরিশোধ করতে বাধ্য। আমরা যাই কিনছি আমরা মূসক পরিশোধ করেই কিনছি। প্রত্যেকটা প্রাইসের মধ্যে মূসক পরিশোধ করা আছে। আমাদেরকে ভোক্তার দায়িত্ব হচ্ছে এটা, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে মূসকটা পরিশোধ করলাম, সেই মূসকটা সরকারি কোষাগারে জমা হলো কিনা, এই বিষয়টা খেয়াল করাটা আমাদের দায়িত্ব। কারণ টাকাটা আমাদের, আমরা পরিশোধ করেছি গভর্নমেন্টের ফান্ডে যাতে যায়, আমরা বাধ্য এটা পরিশোধ করতে, যেহেতু প্রাইসের মধ্যে এটা ইনক্লুডেড আছে। এখন এটা কোষাগারে যাচ্ছে কিনা এই খেয়াল রাখাটা আমাদের আসলে গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা আমি 5 নাম্বার কোয়েশনের সাথে অ্যাড করলাম। কোনো কোয়েশন আছে কিনা 4 এবং 5 এ? চার এবং পাঁচের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে একজন ভোক্তা তিনি মূসক দাতা এবং তিনি প্রতিনিয়ত মূসক দিচ্ছেন, মানে আমরা প্রত্যেক ব্যক্তি প্রতিনিয়ত মূসক দিচ্ছি। হ্যাঁ, মূসক প্রদান করা আমাদের দায়িত্ব, সেই সাথে আমাদের খেয়াল রাখা উচিত যে মূসকটা আমরা যার মাধ্যমে দিচ্ছি সে প্রকৃতভাবে এটা সরকারি কোষাগারে জমা দিচ্ছে কিনা, এই বিষয়টা আমাদের খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। কারণ টাকাটা কিন্তু আমরা দিচ্ছি সরকারি কোষাগারে, যদি জমা না হয়ে মাঝখানে কোনো একটা স্তরে যদি এটা ফিল্টার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের তো টাকা যাচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। বাংলাদেশে মূসক ব্যবস্থা প্রবর্তিত হয় কবে? আমরা জানি 1991 সালের 1 জুলাই আমাদের দেশে মূসক ব্যবস্থা প্রবর্তিত হয়। এখানে যে মূল্য সংযোজন কর আইন ছিল 1991, সেটার মাধ্যমে আমরা আমাদের দেশে 1991 সালে মূসকটা প্রবর্তিত হয়। আমরা কিন্তু মূসক আইন প্রবর্তনে অনেকটাই অ্যাডভান্স আমরা।
কারণ আমরা যদি কিছু কম্পারিজনের কথা চিন্তা করি, আমরা 1991 এ স্টার্ট করেছি। আমরা যদি কানাডার কথা চিন্তা করি, কানাডা 1991 এ স্টার্ট করেছে ভ্যাট। আমরা যদি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করি, অস্ট্রেলিয়া 2000 সালে স্টার্ট করেছে জিএসটি কিংবা সেলস ট্যাক্স। আমরা যদি আমাদের অন্যান্য কিছু দেশের সাথে কম্পেয়ার করি, প্রাসঙ্গিক ভারতের সাথে যদি কম্পেয়ার করি, আমরা 2001 সালে জিএসটি বা ভ্যাট প্রবর্তন হয়েছে ভারতে। আমরা 1991 সালে আমরা প্রথমত মূসক আমরা প্রবর্তন, বাংলাদেশে এটা প্রবর্তন হয়েছে। আমরা ভ্যাট আইনে অনেক পুরাতন, যদিও আমাদের এই আইনটি নতুন, আগে 91 সালে ইয়ে হয়েছে। আমরা পার্শ্ববর্তী দেশ নেপালের কথা চিন্তা করি, নেপালে 1997 সালে ভ্যাট আইনটি হয়েছে, পাকিস্তানে 1990 সালে হয়েছে। তো আমরা যদি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চিন্তা করি, বাংলাদেশ 1991 সালে, ভারত আছে 2001 সালে, পাকিস্তান 1990 সালে, নেপাল 1997 সালে। আর আমরা যদি কানাডার সাথে এই কানাডা অস্ট্রেলিয়ার দিকে দেখি, তাহলে অস্ট্রেলিয়াতে স্টার্ট হয়েছে 2000 সালে, কানাডায় হয়েছে 1991 সালে। তার মানে আমরা ভ্যাট আইনটা আসলে আমাদের ভ্যাটের প্রাথমিক যুগ, যে বিভিন্ন দেশে যখন ভ্যাটটা শুরু হয়েছে, শ্রীলঙ্কায় 1998 সালে শুরু হয়েছে। তো বিভিন্ন দেশে যখন ভ্যাটটা স্টার্ট হয়েছে, আমরাও মোটামুটি স্টার্ট করেছি, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে 1973 সাল থেকে ভ্যাট চালু আছে। আবার ইতালিতে 1973 সাল থেকে ভ্যাট চালু আছে। আমরা যদি ভ্যাটের এই আইনের প্রবর্তনের বিষয়টা দেখি, তাহলে এখানে আমরা দেখি যে আমাদের ভ্যাট আইনটি যথেষ্ট পুরাতন, এবং মডিফাইড আইনটা আছে, যেটা যে আইন আমরা এখন 2019 সালের 1 জুলাই থেকে কার্যকর আছে, এই আইনটুকু। তো ভ্যাট আইন সম্পর্কে এটাই একটা ধারণা। আপনারা আরো মানে একাডেমিক বিষয়গুলা দেখতে পারেন, থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলা। এটা মূল্য সংযোজন কর সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ স্যারের বই। এই বইতে ডিটেইল সুন্দরভাবে লেখা আছে বিভিন্ন বিষয়, ইন্টারেস্টিং। এগুলো আমাদের মানে রিলেটেড নলেজটা একটু ডেভেলপ করবে, কিংবা আমরা একটু কম্পেয়ার করতে পারবো আমরা এই আইন কতদিন ধরে প্র্যাকটিস করছি, কিভাবে আমাদের আইনটা আসলো। পরবর্তী কোয়েশ্চন যেটা, মূসকের হার কত? আমরা এর আগেই দেখেছি যে মূসকের আদর্শ হার 15%। আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূসকের হার 15% এবং রপ্তানির ক্ষেত্রে মূসকের হার 0%। তাছাড়া এই যে আমরা তৃতীয় তফসিল দেখলাম, তৃতীয় তফসিলের মাধ্যমে কতিপয় পণ্য সেবার ক্ষেত্রে সুনির্দিষ্ট কর ও হ্রাসকৃত হারে মূসক আরোপ করা হয়েছে, যেটা আমরা আগে দেখে নিয়েছি, যে 5% আছে, 7.5% আছে, 10% আছে, এবং হ্রাসকৃত হারেও আছে। তো এই হচ্ছে আমাদের মূসকের হার, মানে স্ট্যান্ডার্ড রেট হচ্ছে আমাদের 15%। এখন আমরা আরেকটা বিষয় দেখব, যেটা কে আমরা বলছি টার্নওভার কর। এখানে মূল্য সংযোজন কর নিবন্ধন, যেটাকে মূসক নিবন্ধন আমরা বলছি, আবার টার্নওভার কর তালিকাভুক্তি বলছি। এর সীমাটা কত? নতুন মূসক ব্যবস্থায় 50 লক্ষ টাকার ঊর্ধ্বে হতে 3 কোটি টাকা পর্যন্ত টার্নওভার তালিকাভুক্তি সীমা নির্ধারণ করা হয়েছে। মানে 3,50,00,000 উপরে, 50 লক্ষ টাকার উপরে যদি আপনার টার্নওভার হয়, তাহলে আপনাকে টার্নওভার করে তালিকাভুক্ত হতে হবে। আর
যদি 3 কোটি টাকার উপরে যায় তাহলে সেক্ষেত্রে মূসক নিবন্ধন বাধ্যতামূলক। তাহলে টার্নওভার ট্যাক্স আমরা এনলিস্টমেন্ট বলছি, তালিকাভুক্তি বলছি, আর মূসকটাকে আমরা নিবন্ধন বলছি। এটা হচ্ছে গিয়ে আইনে বলা আছে এই বিষয়টুকু, এই স্ল্যাবটুকু আইনে বলা আছে। কিন্তু এখানে আবার একটা সাধারণ আদেশ আছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের সাধারণ আদেশ নং 17 মূসক 2019 তারিখ 17 জুলাই 2019 খ্রিস্টাব্দ এর মাধ্যমে কতিপয় পণ্য ও সেবার ক্ষেত্রে টার্নওভার নির্বিশেষে বাধ্যতামূলকভাবে নিবন্ধন মানে মূসক নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা এর আগের আলোচনায় আমরা রেটটা জানলাম, ভ্যাটের রেটটা কি হবে, কার জন্য কত হবে, এইটুকু আমরা জানলাম আগের আলোচনায়। এখন আমরা নিবন্ধন কে করবেন কিংবা তালিকাভুক্তি কে করবেন, তাহলে আমরা দুইটা স্ল্যাব দেখলাম। 50 লাখের নিচে কিছুই করতে হবে না, 50 লাখের উপরে 3 কোটি পর্যন্ত যদি কারো অ্যানুয়াল টার্নওভার হয় তাহলে তাকে তালিকাভুক্তি নিতে হবে। আবার 3 কোটি টাকার উপরে যদি হয় তাহলে মূসক নিবন্ধন নিতে হবে। এটা বাধ্যতামূলক, মূসক নিবন্ধন নেওয়া 3 কোটি টাকার উপরে যদি টার্নওভার হয়। এরপরে আবার এখানে একটা ক্লজ বলা আছে যে সাধারণ আদেশ 17, এখানে যেগুলা বলা আছে তাদের ক্ষেত্রে আবার মূসক নিবন্ধন নিতে হবে। তো আমরা যদি ভাগ করি তাহলে 3 কোটির উপরে এবং সাধারণ আদেশ 17 মধ্যে যদি কেউ পড়ে তাহলে তাকে মূসক নিবন্ধন নিতে হবে। আর 3 কোটির নিচে হলে টার্নওভার এবং সাধারণ আদেশ 17 বাইরে থাকলে টার্নওভার তালিকাভুক্ত হতে পারবে যদি 50 লাখের উপরে হয়। আর 50 লাখের নিচে হলে কিছুই নিতে হবে না, কোনো ধরনের ইয়ে নিতে হবে না। এখানে কোনো কোয়েশ্চন আছে কিনা? স্যার একটা জিনিস হলো একটু ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো টার্নওভার তালিকাভুক্তি এবং নিবন্ধনের মধ্যে পার্থক্য কি শুধু ওই আর্থিক সীমাটাই, না অন্য কোনো বিষয় আছে? না, টার্নওভার ট্যাক্সের একটা ফ্ল্যাট রেট আছে, ওই রেটে টার্নওভার ট্যাক্স দিতে হয়। আর মূসক নিবন্ধন করলে আপনাকে ওই যে 15% রেট, তারপরে এই যে তৃতীয় তফসিলে যে যে রেট বলা আছে ওই সব রেট ফলো করতে হবে। এটা আমরা পরের ইয়েতে পাবো। এটা কি ব্যবসায়ীদের ক্ষেত্রে না আপনার প্রস্তুতকারকের ক্ষেত্রে? সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে। সবার ক্ষেত্রে প্রযোজ্য। আর কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? নিবন্ধন বিষয়ক আর কোনো কোয়েশ্চন আছে কিনা? আমরা যে 50 লাখের স্ল্যাব দেখলাম, দেখেন এখানে টার্নওভার করের হার 4%, ঠিক আছে? এটা চেঞ্জ হয়, আমরা এখানে দেখছি যেটা এখানে 4%, ঠিক আছে? তো যদি কোনো কোয়েশ্চন না থাকে আমরা কোয়েশ্চন 8-এ আছি, এই 8-এই থাকবো আমরা। 8-এর আলোচনা আমরা কন্টিনিউ করব। 8-এ আরো আলোচনার বিষয় আছে, যেহেতু সাধারণ আদেশ 17 এখানে বলা আছে, এই যে সাধারণ আদেশ 17 যেটা বলা আছে, এই 17 তাই আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। আমি সাধারণ আদেশ 17 আপনাদেরকে এখন মানে আমি খুঁজে বের করে দেব সাধারণ আদেশ 17টা আমরা কোথায় পাবো। এই যে সাধারণ আদেশ 17 কথা বলা আছে, আমরা এই সাধারণ আদেশ 17টা একটু খোঁজার চেষ্টা করব। আচ্ছা, দেখেন আমরা একটু এনবিআর এর ওয়েবসাইটে যাই। আমাদের পুরো কোর্স জুড়েই আমরা কিভাবে যেহেতু আইনগুলা ডায়নামিক, সবসময় চেঞ্জ হয়, আমরা চেষ্টা করব কিভাবে উৎসগুলা খুঁজে বের করার পুরো কোর্সের শেষ পর্যন্ত, যে কোথায় গেলে আমরা তথ্যগুলা পাবো।
কোন তথ্য কোথায় গেলে পাবো? যেমন আমরা সোর্সটা বের করেছি যে ভ্যাটের রেটটা কিভাবে পাবো? আমরা আগে দেখেছি যে তফসিল আমরা কোথায় পাবো? তফসিল ডাউনলোড করলেই আমরা রেটটা জেনে নিতে পারছি। স্ট্যান্ডার্ড রেট 15%, প্রথম তফসিল অব্যাহতিপ্রাপ্ত, তৃতীয় তফসিলে কিছু নির্দিষ্ট রেট বলা আছে, রিডিউস রেট, আবার ব্যবসায়ী পর্যায়ে 5%, আরো কিছু ক্ষেত্রে বলা আছে বিশেষ ক্ষেত্রে। তাছাড়া সব 15% হবে। এই বিষয়গুলো আমরা তফসিলে দেখে নিলাম। আমরা এখন কাদের নিবন্ধন করা প্রয়োজন? এখানে আমরা দেখলাম যে 50 লক্ষ থেকে 3 কোটি পর্যন্ত তালিকাভুক্তি, 3 কোটির উপরে মূসক নিবন্ধন। আবার সাধারণ আদেশ 17তে বলা আছে আহ এদের ক্ষেত্রে বাধ্যতামূলক। তার মানে এটা খুব জরুরি, একটা সাধারণ আদেশটা দেখতে হবে। সাধারণ আদেশটা কোথায় পাবো? পরবর্তীতে এটা তো আবার চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে আমরা কোথায় পাবো? সবকিছুই চেঞ্জ হবে, প্রতি বছরই চেঞ্জ হচ্ছে। মনে করেন আমরা যে তফসিল দেখেছি এটাও চেঞ্জ হচ্ছে। তো আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে সাধারণ আদেশ কোথায় পাবো। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট আপনারা জানেন nbr.gov.bd। অধিকাংশ ক্ষেত্রেই এটা ওপেন থাকে, মাঝে মধ্যে কারিগরি ত্রুটির জন্য বন্ধ থাকতে পারে, আপডেট হয় অনেক সময়। এখানে আমরা জেনারেল অর্ডার রেগুলেশনস এ গিয়ে জেনারেল অর্ডারে যাব। দেখেন ভ্যাট জিও আছে, আমরা যদি সাধারণ আদেশ ভ্যাট জিওতে যাই, এখন এখানে আমরা ভ্যাট জিওতে অনেকগুলা জেনারেল অর্ডার আছে। এখন দেখি জেনারেল অর্ডার 10 আছে একটা। আমরা একটু দেখি তো আমাদের প্রয়োজনটা কোন সাধারণ আদেশ। সাধারণ আদেশ 17টা আমাদের প্রয়োজন 2019 সালের। তো আমরা একটু দেখি এখানে ফিল্টার করা যায় কিনা, ইয়ারে 2019 লিখে আমরা একটু সার্চ দিয়ে দেখি পাই কিনা। এখানে জেনারেল আদেশ 10 দেখতে পাচ্ছি, 10, 21, 19, জিও 17 ভ্যাট দেখেন এখানে 22/7/2019, 22/7/2019। আমরা একটু আবার দেখি 17 জুলাই 2019, তাহলে কাছাকাছি ডেটে, তার মানে মনে হয় এটাই হতে পারে। আমরা একটু দেখি এটা কিনা। এখানে হেডিংটা কি? টার্নওভার নির্বিশেষে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর আওতায় নিবন্ধিত হইবার লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান। তাহলে এটা আমরা একটু ডাউনলোড করে দেখি। আমি একটু শেয়ার করলাম, দেখেন 17 জুলাই 2019, এটা সাধারণ আদেশ 17। এই আদেশটা আমাদের জন্য জরুরি এবং এটা আমরা ওয়েবসাইট থেকে বের করে নিতে পারবো। আমরা দেখেছি এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে 50 লক্ষর নিচে কিছুই করতে হবে না, 50 লক্ষের উপরে 3 কোটির মধ্যে হলে তালিকাভুক্তি টার্নওভার ট্যাক্সের জন্য, আর 3 কোটির উপরে হলে মূসক নিবন্ধন, আবার সাধারণ আদেশ 17-র মধ্যে হলে বাধ্যতামূলক মূসক নিবন্ধন। তো একটু সাধারণ আদেশ 17টা আমরা বের করলাম, এখন দেখি এখানে কি বলা আছে। এখানে বলা আছে টার্নওভার নির্বিশেষে, মানে টার্নওভার আপনার যাই হোক না কেন, এটা 50 লাখের নিচে হোক, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যাই হোক না কেন, অ্যানুয়াল টার্নওভার, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর আওতায় নিবন্ধিত হইবার লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012, অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, পরে এটা উক্ত আইন বলবে, এর ধারা 4 এর উপধারা 2 এর দফা ঘ এ প্রদত্ত ক্ষমতা বলে, মানে ক্ষমতা দেয়া হয়েছে ধারা 4 এ উপধারা 2 এর দফা ঘ এ। এই ধারা 4 উপধারা 2 দফা ঘ আমরা আইনে যখন যাব, আমরা ওই আইনেই পাওয়া যায়। মূল্য সংযোজন কর আইনে আপনি যদি ধারা 4 এর এখানে বলেছে আপনার ধারা ধারা 4 এর উপধারা 2 দফা ঘ, আমরা যদি উপধারা 2 দেখি, দফা ঘয়ে বোর্ড কর্তৃক নির্ধারিত কোন নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বা কোন নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমে নিয়োজিত, মানে এখানে এই পাওয়ারটা দেয়া হয়েছে তালিকাভুক্তির ক্ষেত্রে বলার। তো এই পাওয়ার বলেই এটা, এই যে সাধারণ আদেশটা দেয়া হয়েছে, এটাই বলা হয়েছে প্রথমে। ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড নিম্ন বর্ণিত, এখানে ক খ গ 3টা বিষয় বলা আছে,
টেবিল 1 এর কলাম 1 এ উল্লেখিত, আমি পুরোটা পড়ছি না, এইচএস কোড বিপরীতে 3 এ বর্ণিত পণ্যের উৎপাদনকারী। তাহলে টেবিল 1 এ এই যে এইচএস কোড আছে, এখানে পণ্যের উৎপাদনকারী যারা, 3 এ বর্ণিত পণ্যের উৎপাদনকারীকে, তাহলে আমরা দেখলাম এইসব পণ্যের উৎপাদনকারীকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। দেখি তো আমরা কি কি পণ্য আছে। এখানে দেখেন মিল্ক পণ্য, স্টার্চ, গাম, গ্লুকোজ, লজেন্স, চুইং গাম, চকলেট, নুডলস, আচার, এই একটা লম্বা লিস্ট আছে দেখেন এখানে টেবিলে। দেশলাই, মশার কয়েল, ফোম, টায়ার, টিউব, রাবার প্রোডাক্ট, এরা কিন্তু উৎপাদনকারী, এরা কিন্তু ট্রেডার না, কিনে বিক্রি করছেন কিংবা আমদানি করে বিক্রি করছেন তাদের ক্ষেত্রে না। সকল প্রকার ইট, হ্যাঁ, এখানে একটা লিস্ট আছে দেখেন, এই টেবিল 1 এ এটা একটা লিস্ট বলা আছে, বাইসাইকেল পার্টস পর্যন্ত এইচএস কোড গুলা বলা আছে এখানে। তাহলে আমরা প্রথমে দেখলাম কি, প্রথম যেটা পেলাম এটা হচ্ছে টেবিল 1। টেবিল 1 এ যে প্রোডাক্ট গুলো আছে তাদের উৎপাদনকারী। তারপরে ক্ষয়ে বলা আছে টেবিল 2 এর কলাম 1 এর শিরোনামের সংখ্যার বিপরীতে কলাম 2 এ উল্লেখিত সেবার কোডে আওতায় কলাম 3 এ সেবা প্রদানকারী। তার মানে আমরা টেবিল 2 এ সার্ভিস গুলা লিস্টেড করা আছে। তো টেবিল 2 এ আমরা একটু দেখি, এখানে সেবা প্রদানকারী দেখেন টেবিল 2 সেবা প্রদানকারী। তাহলে এখানে যে সেবাগুলার কথা বলা আছে এদের কোনো টার্নওভার যাই হোক না কেন, হোটেল, রেস্তোরাঁ, ডেকোরেটরস, ক্যাটারার্স, ডকইয়ার্ড, নির্মাণ সংস্থা, পণ্যাগার, বন্দর, বিজ্ঞাপনী সংস্থা, ছাপাখানা, এখানে একটা লিস্ট আছে। সিম কার্ড সরবরাহকারী, যান্ত্রিক লন্ড্রি, এখানে মানে একটা লম্বা লিস্ট আছে। এখানে কনসালটেন্সি ফার্ম, সুপারভাইজারি ফার্ম, অডিট এন্ড অ্যাকাউন্টিং ফার্ম, টার্নওভার যাই হোক না কেন এখানে সবাইকেই ভ্যাট নিবন্ধন করতে হবে। রাইড শেয়ারিং, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা, এখানে টেবিল 2 এ যেগুলা বলা আছে। তাহলে টেবিল 2 এ আমরা পাচ্ছি সেবা প্রদানকারী, পাওয়া গেল দুইটা লিস্ট। তাহলে এদের ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন, বাদ বাকি সবার ক্ষেত্রে স্ল্যাব অনুযায়ী। এখন গয়ে কি বলা আছে বলে, গয়ে বলা আছে অবস্থান নির্বিশেষে, মানে যে কোনো অবস্থানে। এটা সুপার শপ একটা বিষয়, শপিং মল আরেকটা টার্ম, ও টেবিল 3 এ কলাম 1 এ, টেবিল 3 এর কলাম 1 এ উল্লেখিত এইচএস কোড এর বিপরীতে বর্ণিত পণ্যের ব্যবসায়ী পর্যায়ে সরবরাহ সহ, মানে যে সকল করযোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবসা স্থল, উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবসা স্থল এখানে জেলা, শহর ও সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় অবস্থিত তাদেরকে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, প্রথম কথা হচ্ছে টেবিল 3 এ এখানে ও বলা আছে দেখেন। তাহলে আমি যদি ভাগ করি, গটাকে যদি 2 ভাগে ভাগ করি, তাহলে এখানে বলা আছে প্রথম ভাগে অবস্থান নির্বিশেষে সুপার শপ, শপিং মল, একটা ক্যাটাগরি গেল। আর টেবিল 3 এ যেসব এইচএস কোড আছে ওই এইচএস কোডের ব্যবসায়ী পর্যায়ে সরবরাহ সহ পণ্য উৎপাদনকারী, এটা যাদের ব্যবসাস্থল জেলা, শহরে আছে অথবা ও সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় তাদেরকে। সুপার শপ, শপিং মল অবস্থান নির্বিশেষে। আর টেবিল 3 এ যেসব পণ্য আছে এইসব পণ্যের উৎপাদনকারী যদি জেলা, শহরে থাকে কিংবা সিটি কর্পোরেশনে থাকে তাহলে তাদের। আসেন আমরা একটু টেবিল 3টা দেখি। এই টেবিল 3 এ একটা ছোট লিস্ট আছে, এখানে সিমেন্ট,
সকল প্রকার সিরামিক এবং পোর্সেলিন তৈরি পণ্য, জিপি শিট, সিআই শিট, এমএস প্রোডাক্ট, স্যানিটারি ওয়্যার, অ্যালুমিনিয়াম ফিটিংস, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, টেলিভিশন সহ সকল প্রকার ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী। তো এই প্রোডাক্টগুলোর উৎপাদনকারী যদি জেলা শহরে কিংবা সিটি কর্পোরেশন এলাকায় হন, কিংবা এই প্রোডাক্টগুলার ব্যবসায়ী পর্যায়ে সরবরাহকারী যদি জেলা শহর কিংবা সিটি কর্পোরেশনের আওতা এলাকায় অবস্থিত হন, তাহলে তাদেরকে ভ্যাট নিবন্ধন নিতে হবে বাধ্যতামূলকভাবে। তাহলে আমরা দেখলাম যে টেবিল 1 এ উৎপাদনকারী, টেবিল 2 এর সেবা প্রদানকারী এবং টেবিল 3 এর উৎপাদনকারী যারা জেলা শহর ও সিটি কর্পোরেশনে অবস্থিত, তাদের বাধ্যতামূলকভাবে মূসক নিবন্ধন নিতে হবে। ক্লিয়ার কিনা দেখেন। এর সাথে সুপার শপ এবং শপিং মল এর ক্ষেত্রে যে কোনো অবস্থান নির্বিশেষে যে কোনো জায়গায় সুপার শপ এবং শপিং মলের ক্ষেত্রে কোনো ব্যবসায়িক যাই টার্নওভার হোক না কেন, তাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। এতটুকু ক্লিয়ার হলে আমি আরেকটা বিষয়ে যাব। এখানে কোনো কোয়েশ্চন আছে কিনা বলুন। এই ক্ষেত্রে স্যার একটা জিনিস, যে 50 লক্ষ টাকার নিচেও যদি হয় এবং তার যদি টার্নওভার 50 লাখ টাকার নিচে হয়, কিন্তু যদি জেলা শহরে তার যদি আউটলেট থাকে, তাহলেও তাকে নিবন্ধিত হতে হবে, এমনই তো মনে হয় বিষয়। হ্যাঁ, টার্নওভার যাই হোক না কেন, 50 লক্ষ টাকার নিচে হোক, 50 লক্ষ টাকার উপরে হলেও তো টার্নওভার ট্যাক্সে নিবন্ধিত হতে পারে। মূসক নিবন্ধনের তো প্রয়োজনীয়তা নাই। 3 কোটির উপরে গেলে হয় মূসক নিবন্ধনের বাধ্যবাধকতা। এখানে বলা আছে টেবিল 1 এ যেসব উৎপাদনকারী আছেন, টেবিল 2 এ যেসব সেবা প্রদানকারী আছেন, তাদেরকে অবশ্যই নিতে হবে, যে কোনো জায়গায় থাকুক না কেন তারা। আর টেবিল 3 এ যারা যেসব উৎপাদনকারী আছেন, তারা শুধুমাত্র জেলা শহর কিংবা সিটি কর্পোরেশন আওতায় যদি থাকেন, তাহলে তারা নেবেন। আর সুপার শপ শপিং মল হচ্ছে অবস্থান নির্বিশেষে, যে কোনো জায়গায় হলেই ভ্যাট নিবন্ধন নিতে হবে। ক্লিয়ার স্যার। আর কেউ কোনো কিছু বলবেন? কোয়েশ্চন আছেন? রাতুল ভাই, না বস। খালিদ হাসান ভাই, না স্যার। ক্লিয়ার তো? মানে এতটুকু আলোচনা ক্লিয়ার তো? আমরা কিন্তু যদিও আজকে ফার্স্ট ক্লাস করছি, কিন্তু আমরা একেবারে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে ভ্যাটের রেটটা নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করছি কারাদের নিবন্ধন নিতে হবে। তো এতটুকু আলোচনা ক্লিয়ার হলে আমি একটু এক্সটেন্ড করছি এই আলোচনাটুকু। এই যে সুপার শপ এবং শপিং মলের কথাটা বলা আছে, এই সুপার শপ এবং শপিং মল আমরা আগে যেমন তফসিলে যখন ব্যবসায়ী আর একটা ব্যাখ্যা দেয়া আছে ব্যবসায়ীর ক্ষেত্রে এই জায়গায়, তো এখন এই জায়গায় আমরা সুপার শপ এবং শপিং মলেরও একটা ব্যাখ্যা দেয়া আছে। এই আলোচনাটুকু করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সুপার মল এবং শপিং মল বলতে কি বোঝাচ্ছে তারা, মানে ভ্যাট অথরিটি কি বোঝাচ্ছে। আমরা সাধারণভাবে একটা বুঝছি, কিন্তু ভ্যাট অথরিটি হয়তো এখানে ব্যাখ্যাটা অন্যভাবে দিচ্ছে। দেখেন, সুপার শপ অর্থ শীতাতপ নিয়ন্ত্রিত হোক বা না হোক, আয়তন নির্বিশেষে কোনো স্বতন্ত্র ও পরিপূর্ণ দোকান, যেখানে আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবাণুমুক্ত প্রিজারভেটিভ বিহীন মাছ, মাংস, চাল, ডাল, শাকসবজি, ফলমূল সহ দৈনন্দিন ব্যবহার্য গৃহস্থালীয় মনোহারী পণ্য বিক্রয় করা হয়ে থাকে এমন দোকান। তো এখানে আসলে ব্যাখ্যাটা মানে জীবাণুমুক্ত প্রিজারভেটিভ বিহীন শব্দটা না থাকলে, কিংবা বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত, এইটুকু আসলে মানে এইটুকু একটা আইনি সমস্যা ক্রিয়েট করে।
যদি কেউ মনে করেন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট বিক্রি করছে না, অনেকেই আমরা দেখি ভোক্তা অধিকারের ইয়েতে প্রিজারভেটিভ যুক্ত, তাহলে কি তারা ভ্যাটের আওতার বাইরে থাকবে? তা তো না। মানে সুপার শপ মানে মূলত একটা স্বতন্ত্র পরিপূর্ণ দোকানই আমরা বুঝবো, যেখানে মাছ, মাংস, শাকসবজি সবকিছু পাওয়া যায়। এইটাই মেইনলি। তো ব্যাখ্যাতে অতিরিক্ত অ্যাড আছে, যেটা আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত, জীবাণুমুক্ত, প্রিজারভেটিভ বিহীন, মানে যেটা আমরা আশা করে থাকি আর কি সুপার শপে যেটা হওয়া উচিত, এটাই বলা আছে। মাছ, মাংস, চাল, ডাল, শাকসবজি, ফলমূল সহ। এটা সাধারণত আমাদের কনসেপ্টের সাথে মিলে যায় সুপার শপ, তাই নয় কি? এখানে যে ব্যাখ্যাটা দেয়া আছে হ্যাঁ, এটা আগোরা স্বপ্ন জি এই স্যার। type-এর। মানে মোটামুটি সবগুলার সাথে মিলে হুম। যায় সুপার শপের। আলী ভাই, জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে লেটস আগোরা বা মিনা বাজার বা হোয়াটএভার, যে কোনো একটা হলে হলো, হ্যাঁ, তো ওইখানে মনে করেন 1000 স্কোয়ার ফিটের একটা দোকান, টোটাল সুপার শপ। ওইখানে মনে করেন আমি যে একটা 50 স্কোয়ার ফিটের একটা জায়গা দখল করব, জায়গা দখল করে মনে করেন আমি কিছু একটা সেল করবো, তো সেই ক্ষেত্রে ওই সেলের এগেইনস্টে কি আমার ভ্যাট দেওয়া লাগবে? বা ওই যে রেন্ট করলাম, জায়গাটা নিলাম, সেই ক্ষেত্রে কি আমার ভ্যাট দেওয়া লাগবে রেন্টের আচ্ছা, এগেইনস্টে? প্রথমত ভ্যাট আমরা দেব কি দেব না, কত পার্সেন্ট দেব, এটা তফসিল নির্ধারণ করে দেবে। আমরা যেটা আগে দেখেছি, প্রথম তফসিলে থাকলে দেব না, শাকসবজি বিক্রি করলে দেব না, ফলমূল যেগুলো আছে, কিংবা ওই যে মাংস অনেকগুলো আছে, তৃতীয় তফসিলে থাকলে ওই হারে দেব যে হার বলা আছে। আর যদি দ্বিতীয় তফসিলে থাকে, যদি আমরা দ্বিতীয় তফসিলের বিষয়ে পড়ে আসছি আমি, যদি প্রথম তফসিল দ্বিতীয় তফসিলে না থাকে, তাহলে আমরা 15% হারে দেব। আবার আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে না, আমরা ব্যবসায়ী, ওই ব্যাখ্যা অনুযায়ী যে আমরা যা কিনতেছি তাই বিক্রি করছি, তাহলে আমরা 5% হারে দেব। খেয়াল করে দেখেন, ব্যবসায়ী পর্যায়ে, মানে কিনে আমি কিছু চেঞ্জ করছি না, তাহলে ব্যবসায়ী পর্যায়ে পড়ে। তো ভ্যাটের রেটটা কিন্তু আমরা ওই তফসিল দিয়ে আমরা বিবেচনা করব। আর আমাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে কিনা, সেটা আমরা টার্নওভারের ভিত্তিতে করব, যেটা 3 কোটির উপরে হলে ভ্যাট নিবন্ধন, 50 লাখ থেকে 3 কোটির মধ্যে হলে টার্নওভার ট্যাক্স নিবন্ধন। আর জেনারেল অর্ডার যেটা বলা আছে 17 সাধারণ অর্ডার 17, এখানে যে বিষয়গুলা বলা আছে আমি যদি এর মাঝে পড়ি, তাহলে নিবন্ধন নিতে হবে। ক্লিয়ার কিনা দেখেন বিষয়টা। হ্যাঁ, আর রেন্টের উপর কি ভ্যাট দেওয়া লাগবে? যে মালিক পক্ষ যদি আমাকে ইনভয়েস করে, সেই ক্ষেত্রে কি ভ্যাটটা জি, দেওয়া লাগবে? জি, জি, দিতে হবে। এটা বলা আছে ওই যে স্থান স্থাপনার উপরে ভ্যাট। মানে এখানে কি পার্সেন্টেজ নির্ধারণ করছে না কোন স্কোয়ার হ্যাঁ, ফিট অনুসারে? না, না, স্কয়ার ফিট না, পার্সেন্টেজ। স্কয়ার ফিট তৃতীয় তফসিলের শেষের দিকে যে বিষয়গুলা বলা আছে এখানে স্কয়ার ফিট। স্থান স্থাপনা হচ্ছে রেন্টের উপরে। সম্ভবত দ্বিতীয় তফসিলে রেটটা বলা আছে। আমরা এখানে একটু কনফিউশন থাকে স্থান স্থাপনা, এখানে তো আসলে আমরা মেইনলি ভোক্তা দেওয়ার কথা ভ্যাটটা, কিন্তু এখানে ওই যে স্থান স্থাপনার ভাড়া, আমি একটু দেখি মূসক আরোপযোগ্য সেবার মধ্যে আমরা আমরা কিছু সেবার ক্ষেত্রে আমরা উৎপাদক আমি একটু দেখছি যে এখানে আপনার কি এই তফসিলটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। জি স্যার। আমরা এখানে স্যার এটা 15%। যদি না থাকে তাহলে 15% হবে। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে।
খুঁজে যে আমরা কিভাবে ফাইন্ড আউট করব? আমরা দেখছি যে স্থান স্থাপনার ভাড়া এখানে আছে কিনা। এখানে দেখেন আমরা পাইনি খুঁজে। তৃতীয় তফসিলে নাই, প্রথম তফসিলেও নাই। তার মানে কি হবে? 15% হবে। এটা তো আপনারা দিয়ে থাকেন খালিদ হাসান ভাই, ভাড়ার উপরে যেটা। জি স্যার, এটা বাড়ি ভাড়ার উপরে তো 15%, হ্যাঁ 15%, স্টেট যেটা 15%। স্ট্রেট 15% কিভাবে এলো? কারণ তৃতীয় তফসিলে নেই। যদি তৃতীয় তফসিলে থাকতো তাহলে এটা ওই রেটে হতো। যেহেতু তৃতীয় তফসিলে নেই সেহেতু 15%। তো এটা ভাড়ার উপরে। ক্লিয়ার রাতুল ভাই? কিন্তু আলী ভাই এক সময় আমাদের 9% ছিল। আমি একটা এক্সাম্পল দিই যে হ্যাঁ রিসেন্টলি আমাদের জিপিসি গুলি আছে না, হ্যাঁ জিপিসি। মানে গুলশান, এখানে আমরা একটা কোম্পানিকে শপ ইন শপ বলি আমরা, মানে শপের ভিতর শপ, একটা স্পেস ভাড়া দিছি। স্পেস ভাড়া দেওয়ার এগেইনস্টে যখন আমি ইনভয়েস করতেছিলাম তাকে কোনো ভ্যাট চার্জ করতেছি না, কারণ সে যে স্কোয়ার ফিট নিছে সেই স্কোয়ার ফিট একটা মানে লিমিট দেওয়া আছে যে এত স্কোয়ার ফিট পর্যন্ত তুমি কোনো ভ্যাট চার্জ করতে পারবা না। এটা একটু দেখতে হবে আসলে এটা কত স্কয়ার ফিট মোস্ট ছিল। প্রবাবলি 250 স্কোয়ার ফিট পড়ছে, 50 স্কোয়ার ফিট নিছে, মোস্ট প্রবাবলি 250 বা 200 এরকম হতে পারে। এটা দেখতে হবে আসলে, ওই কেসটা দেখতে হবে কোন জায়গায় এবং কত ইয়ের জি বিষয়টা। কিংবা এটা মানে আপনারা কি ভাড়া নিয়ে আবার ভাড়া দিচ্ছেন? না না, এটা তো আমার ওন প্রেমিসেস, Own জিপি হাউস। premises, ঠিক আছে। ওন প্রেমিসেসে আমি একটা মানে ধরেন আমার 1000 স্কোয়ার ফিটের একটা দোকান, সেখানে আমি 50 স্কোয়ার ফিট আরেকটা ওনারকে ভাড়া দিছি, সে ওখানে ব্যবসা করতেছে তার মতন করে। আচ্ছা, কিন্তু তখন এটা আমি ভাড়ার ইয়েতে আসছে না, এটাই তো মেইনলি। জি 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 আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা এটা একটা টপিক রাখলাম, আমরা নেক্সট এটা নিয়ে রেফারেন্স সহ আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে ঠিক আছে, একটা এই স্থান বা স্থাপনা ভাড়া একটা গ্রহণকারী, সার্কুলার আছে। হ্যাঁ এই যে এটা এখানে গ্রহণকারীকে অবশ্যই নিবন্ধিত হতে হবে। এটা আমরা যেটা এই গ্রহণকারীটা পড়ছি আমরা এখানে সাধারণ আদেশ 17-তে আমরা এই গ্রহণকারীটা আমরা টেবিল 2 আছে সেবা প্রদানকারী। তো প্রদানকারী মানে এই জায়গায় টার্মে একটু সমস্যা আছে, স্থান স্থাপনা গ্রহণকারী প্রদানকারীর বিষয়টা। তো এখানে অবশ্যই নিবন্ধিত হতে হবে, খেয়াল করে দেখেন, যিনি গ্রহণ করবেন তাকে অবশ্যই নিবন্ধিত হতে হবে। স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারীকে অবশ্যই নিবন্ধিত হতে হবে। সেক্ষেত্রে আমরা যারা ভাড়া বাসায় থাকি সেই সব মালিকরা কি নিবন্ধিত মাস্ট? না, গ্রহণকারী, এই জায়গায় গ্রহণকারী বলা হয়েছে। গ্রহণকারী তো বাড়ির মালিকও তো ভাড়া গ্রহণ করেন না, সেক্ষেত্রে। ভাড়া গ্রহণ না, যিনি ভাড়াটিয়া তাকেই মেন করা হচ্ছে এই জায়গায় উল্টো। ও মানে আচ্ছা 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 বুঝছি। এই জায়গায় একটা মানে ইয়ে আছে, এবং এই বিষয়টা একটা কোয়েশ্চেনের আনসারে ডক্টর আব্দুর রউফ স্যারের একটা আনসার আছে এই ধরনের একটা কোয়েশ্চনে। উনি খুব সুন্দরভাবে এই বিষয়টা মানে আইনি কিছু লিমিটেশন আছে, এটা উনি খুব সুন্দরভাবে ধরিয়ে দিয়েছিলেন এখানে। তো তার মানে আলী ভাই যারা ভাড়া থাকে, যেমন আমরা যদি ভাড়া থাকি কোনো জায়গায়, তাহলে আমাদেরও কি ভ্যাট দেওয়া লাগবে? আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসা করেন ওই জায়গায়, তাহলে দিতে হবে। আচ্ছা, রেসিডেন্স পারপাস এর জন্য। না, ভ্যাট নিবন্ধিতই হতে হবে আপনাকে, প্রথম বিষয়। তার মানে সব না, গভর্নমেন্টের যে অবস্থা আলী ভাই, গভর্নমেন্ট বলবে যে যারা ভাড়া থাকে তাদেরও ভ্যাট দেওয়া লাগবে। এখন মানে আমি এই বিষয়ে আসছি এখন, এই জায়গাতেই আমি আসছি, দেখেন এটা ইন্টারেস্টিং। আমি পরের ইয়েতে আসছি। সুপার শপটা তো আমরা মোটামুটি বুঝলাম। হ্যাঁ, এই যে সুপার শপ বলতে কাকে বোঝায়। শপিং মলের সাথে আমরা আমাদের ধারণাটা একটু মিলাই। এখানে শপিং মলের ব্যাখ্যাটা কি দেয়া আছে এর সাথে, এর এর মাধ্যমে আমরা একটা সামারি টানতে পারবো আর কি, কাকে ভ্যাট নিবন্ধন করতে হবে কাকে করতে হবে না। ওই যে রাতুল ভাই যে বিষয়টা বললেন, এই ধরনের একটা সামারি আনা যাবে। শপিং মল অর্থ একই বিল্ডিং বা
স্থাপনা বা সীমানার মধ্যে অবস্থিত একাধিক দোকান বা রেস্তোরাঁ বা সুপার শপ বা বিনোদনের সুবিধা সম্বলিত স্থান যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার সুযোগ রহিয়াছে। মনে করেন একটা রাস্তার পাশে আহ পাশাপাশি দুইটা দোকান, এটা কি একটা শপিং মল? একটা দোকানে মনে করেন কিছু গ্রোসারি প্রোডাক্টস বিক্রি করা হয়, আর আরেকটা দোকানে মনে করেন ওরা কিছু মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করে। এটা কি একটা শপিং মল? এই ডেফিনেশনে বলা আছে একাধিক দোকান, মানে একের অধিক দোকান যদি হয় একই বিল্ডিং এ বা একই স্থাপনায় বা একই সীমানার মধ্যে। তো দেখা যায় একটা বিল্ডিং এর মধ্যে দুইটা দোকান, যেখানে আহ, প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার সুযোগ রয়েছে, তা তো আছে। তো এটা তো একটা শপিং মল হয়ে যায়, তাই না? আবার মনে করেন একটা কম্পাউন্ডের ভিতরে বাজার যদি বলি আমরা, এখানে পাশাপাশি কয়েকটা দোকান আছে আর কি, ইন্ডিভিজুয়াল দোকানগুলা। মনে করেন একটা গ্রাম এলাকায় একটা কম্পাউন্ডের ভিতরে 4-5টা দোকান আছে, কিংবা দুইটা দোকানই আছে একটা আহ, একটা সীমানার মধ্যে। তাহলে কিন্তু এটা একটা শপিং মল হয়ে যায় এই ডেফিনেশনে। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। অন্য আচ্ছা কোনো ব্যাখ্যা আছে কিনা। আচ্ছা, এখন এই শপিং মল এবং সুপার শপের ক্ষেত্রে কন্ডিশনটা কি? আমরা টেবিল 3-এর ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে জেলা, শহর ও সিটি কর্পোরেশন, কিন্তু সুপার শপ শপিং মলের ক্ষেত্রে বলা আছে অবস্থান নির্বিশেষে। খেয়াল করে দেখেন, তার মানে আমরা যদি এই ব্যাখ্যাটুকু আমলে আনি শপিং মলের, তাহলে আমরা শুধুমাত্র মনে করেন একটা গ্রামে একটা বিল্ডিং এ 2-3টা দোকান আছে, এটাই শপিং মল। অবস্থান নির্বিশেষে বলেছে তাদের মূসক নিবন্ধন করতে হবে, টার্নওভার নির্বিশেষে। তো আলটিমেটলি যদি আমরা শপিং মলের ডেফিনেশনটা, ব্যাখ্যাটা, এক্সপ্লেনেশনটা এখানে যেটা দেয়া আছে, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ভ্যাট কাকে নিবন্ধন করতে হবে না সেটা খুঁজাটাই আমাদের আসলে কঠিন হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, কারণ একসাথে দুইটা দোকান হলেই তো শপিং মল, না, একই এখানে বিল্ডিং এ বা বলে একটা আছে, বা একটা স্থাপনা বা সীমানার মধ্যে। হ্যাঁ, একটা বিল্ডিং বলা হয়েছে যদি বা ও বলা বা আছে যে, স্থাপনা বা সীমানা, হ্যাঁ, মানে বা বলা বিল্ডিং আছে নাও যে হতে পারে, হ্যাঁ। বিল্ডিং অথবা স্থাপনা হতে পারে। সেটা ওই বা গোলপাতার সীমানা, তো ভিতরে টিন শেডের দুইটা ইয়ে হলেও হবে। একটা সেই সীমানার ভিতরে দুইটা যদি আপনার কার্টে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে, তাহলে তাও হতে পারে। সেই তোর গোলপাতার দোকান হলেও অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা নাই। এবং এটা অবস্থান নির্বিশেষে। তো এই জায়গায় আসলে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। এটা অবস্থান নির্বিশেষে আমাদের ভ্যাটের সার্কেল গুলাই এখনো ও এরকম যায়নি, তাই না? যে বিভিন্ন জায়গায় এখনো জেলা শহর গুলাতেই আছে, কিছু উপজেলা কিংবা অন্যান্য জায়গায় যাচ্ছে। তো এটা আসলে জেলা শহর এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য করলেও হয়তো বা ইয়ে হতো। আর আসলে ক্যাটাগরিটা আরেকটু সুস্পষ্ট ভাবে দেয়ার ইয়ে ছিল, কারণ এই ব্যাখ্যার কারণে দেখা যাচ্ছে যে যাদের কখনোই ভ্যাট দিতে হবে না, কিন্তু অযথা তারা ভ্যাট নিবন্ধন করতে হচ্ছে এবং একটা কমপ্লায়েন্সে পড়তে হচ্ছে। এবং আসলে মানে ভ্যাট অথরিটি তাদেরকে, মানে আমরা এমন আইন প্রণয়ন করছি যে আইন প্রণয়ন করার সাথে সাথেই সবাই আইন অমান্যকারী হয়ে গেল। এমন একটা অর্ডার দিলাম, এই অর্ডার দেওয়ার সাথে সাথে সবাই আইন অমান্যকারী হয়ে গেল। তো এই শপিং মলের ডেফিনেশন আসলে ইন্টারেস্টিং আমাদের এই আলোচনায়। তো কম বেশি বোঝা গেল যে আহ, এই সার্কুলার অনুযায়ী মোটামুটি ভ্যাট অথরিটি এটাই বলতে চাচ্ছে যে সবাইকেই
ভ্যাট নিবন্ধন করতে হবে। সেজন্য টার্নওভার ট্যাক্সের যে এনলিস্টমেন্ট এটা আসলে আর খুব একটা কার্যকর থাকছে না, বাধ্যবাধকতা চলে আসছে ভ্যাট নিবন্ধনের ক্ষেত্রে। কোনো কোয়েশন আছে কিনা সাধারণ আদেশ 17-তে? রাতুল ভাই কোনো কোয়েশন আছে কিনা? যদি কোয়েশন না থাকে তাহলে আমরা আবার এই মূল কোয়েশনে ফিরে যাই। তাহলে আমরা 8 নাম্বার কোয়েশনে যেটা দেখলাম মূসক নিবন্ধন ও টার্নওভার কোড তালিকাভুক্তির সীমা, এটা থেকে আমরা সামারি করলাম যে প্রথমে সাধারণ আদেশ 17 দেখতে হবে। সাধারণ আদেশ 17-তে যদি থাকে তাহলে ম্যান্ডেটরি আমাকে নিবন্ধন নিতেই হচ্ছে। এই সাধারণ আদেশ 17-র যে টেবিল 1-এর উৎপাদনকারী, টেবিল 2-এর সেবা প্রদানকারী, টেবিল 3-এর উৎপাদনকারী যদি জেলা শহর ও সিটি কর্পোরেশনে থাকে। এছাড়া যদি আমরা সুপার শপ শপিং মলের ডেফিনেশনের মধ্যে পড়ি তাহলে আমাদেরকে নিবন্ধন নিতে হবে। তাছাড়া আমাদের যদি 3 কোটি টাকার উপরে টার্নওভার যায় তাহলে আমাদেরকে নিবন্ধন নিতে হবে। আর যদি 3 কোটি টাকার নিচে এবং 50 লাখ টাকার উপরে থাকে টার্নওভার তাহলে আমরা টার্নওভার করের জন্য তালিকাভুক্ত হব, মানে এনলিস্টেড হব। ওটাকে নিবন্ধন বলা হচ্ছে না, তালিকাভুক্তিকরণ, এনলিস্টমেন্ট বলা হচ্ছে। তো এই মেইনলি আমরা দুইটা টেক্সট দেখলাম, যেটা আমরা তফসিল দেখলাম প্রথমে, এটা দিয়ে আমরা ভ্যাটের রেটটা জানলাম, কিভাবে আমরা বের করব ভ্যাটের রেট। আর নিবন্ধনের বিষয়টা আমরা সাধারণ আদেশ 17টা আমরা দেখলাম এখানে। সাধারণ আদেশ 17 থেকে আমরা নিবন্ধনের বিষয়টা ভাই জি। এই যে ওই যে 8 ধারা 8 না দেখলাম আমরা 8-এ যে টার্নওভারে যে কথাটা বলছে 50 লক্ষ বা 50 লক্ষ থেকে 3 কোটি ধারা বা 8 না, আমরা ভ্যাট এফএকিউ পড়ছি, এখানে 8 নাম্বার কোয়েশ্চনে এটা কোশ্চেন আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওই যে এসআরও দিছে যে 17, হ্যাঁ জিও এই জেনারেল 17তে তো হ্যাঁ এই 17তে তো সবকিছুই মনে হয় কভার করা আছে, তাহলে এটা তার মানে হলো কি? হ্যাঁ, সেজন্য দেখেন, খেয়াল করে দেখেন, আমরা মানে যদি কেউ আইন পড়তে চায়, মনে করেন এই আইনটা পুরো পড়ে ফেললো, ঠিক আছে, মূল্য সংযোজন করার সম্পূরক শুল্ক আইন পুরো মুখস্থ করার পরেও আপনি বলতে পারবেন না যে কাকে মানে কে মূসক নিবন্ধন করতে বাধ্য। এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশনটা আপনাকে জানতে হবে, কারণ এখানে আমরা যেটা দেখেছিলাম যে ধারা 4-এ ঘয়ে এটা বলা আছে এই ক্ষমতা বলে যে আপনার জেনারেল অর্ডার 17 হয়ে আছে, এটা তো আপনাকে আগে মানে অ্যাক্সেস করতে হবে। ঢালি ভাই খেয়াল করেন কিন্তু বিষয়টা এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু। এটা হাতে রাইট। থাকলে আপনি বলতে পারবেন, নির্দ্বিধায় বলতে পারবেন যে হ্যাঁ, টেবিল একে যদি আমি পড়ি উৎপাদনকারী হই তাহলে নিবন্ধন করতে হবে, যদি টেবিল 2-এ সেবা প্রদানকারী হই তাহলে নিবন্ধন করতে হবে, যদি টেবিল 3-এ উৎপাদনকারী হই এবং জেলা শহর সিটি কর্পোরেশনে হই তাহলে নিবন্ধন করতে হবে, সুপার শপ শপিং মলে যদি হই তাহলে আমাকে নিবন্ধন করতে হবে। এছাড়া তখন মানে পরের বিষয়টা গৌণ হয়ে গেল আর কি। এছাড়া যদি 3 কোটির উপরে হয় টার্নওভার তাহলে নিবন্ধন করতে হবে, কিংবা 50 লাখ থেকে 3 কোটির মধ্যে যদি হয় তাহলে আমি টার্নওভার ট্যাক্সের এনলিস্টমেন্ট করব। মানে এখানে আমরা শুরুতে যে ওই 50 লাখ 3 কোটির কথা বলছি গুরুত্ব দিয়ে, এবং এটাই আমরা মুখস্থ করছি, বারবার বলছি, সব কোয়েশ্চন আনসারে নিয়ে আসছি, আসলে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা লাস্ট অপশন। ফার্স্ট অপশন হচ্ছে আমরা দেখতে হবে এই জেনারেল অর্ডার 17-এ আছে কিনা। আর রাতুল ভাই যেটা বললেন এখানে আছে কিনা বুঝতে হলে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি একটা প্রিমিসেস ভাড়া নেয়, তাহলে এখানে টেবিল 2-এ আমরা যে এখানে স্থান স্থাপনার ভাড়া গ্রহণকারী আছে না, এই ক্ষেত্রেও তো পড়ে যাই আমরা। এই ক্ষেত্রেও পড়ি আমরা, এই ক্ষেত্রেও পড়ি। তো এখানে ওই যে আরেকটা ঢালিভাই বললো না, একটা এসআরও মনে হয় আছে সম্ভবত, এসআরওটা দেখলে ঠিক আছে। হ্যাঁ, ওই এসআরওটা দেখবো, ওই যে আপনার রেটের বিষয়টা, মানে আপনি যে বললেন ভ্যাট রেটের বিষয়টা,
কিন্তু জি। স্থান স্থাপনার ভাড়ার আমি কিন্তু আপনি যদি ভাড়া গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে মূসক নিবন্ধন করতে হবে। নিবন্ধন তো করতেই হবে, নিবন্ধন নিবন্ধন তো বাধ্যতামূলক, বুঝেন বাধ্যতামূলক। বিষয়টা? তো নিবন্ধন বাধ্যতামূলক হলে আপনি রিটার্ন ফাইলিং পুরো কমপ্লায়েন্সই বাধ্যতামূলক। আর রেটের ক্ষেত্রটা ভিন্ন। আমরা তো দেখলাম যে 15% হবে কারণ তফসিল ৩ এ নাই, ১ এও নাই। তো এখন আপনি যে কেসটা বললেন এই কেসটা আমরা দেখব কোনো এসআরও আছে কিনা। এই যে বিষয়টা শুধু আইন আর এর মধ্যে সীমাবদ্ধ না, অনেকগুলা এসআরও জেনারেল অর্ডার আছে, জিও আছে যেগুলার মধ্যে আমরা আ পাবো। তো এটা আমরা একটু দেখে নেব। এটা থাকলে ওই কিসের বলে এটা বলছে আমরা এটা দেখে নিতে পারবো বিষয়টা। তো এই হচ্ছে আজকের আলোচনা। আজকে আর আলোচনা আমরা আ এড করব না নতুন কিছু। এইটুকু আলোচনায় আমরা কোনো কোয়েশন থাকলে নেব এবং এটারই এক্সটেন্ডেড আলোচনা থাকবে আজকের ক্লাসে। আজকে মূলত আমরা ভ্যাট এর রেট সম্পর্কে জানলাম এবং কাদেরকে ভ্যাট নিবন্ধন করতে হবে এই বিষয়টা ক্লিয়ারলি জানলাম। সাধারণ আদেশ 17 এখানে টেবিল 1 এর উৎপাদনকারী, টেবিল 2 এর সেবা প্রদানকারী আর টেবিল 3 এর উৎপাদনকারী যদি জেলা, শহর কিংবা সিটি কর্পোরেশনে থাকেন, সুপার শপ, শপিং মলের যারা ব্যবসা করেন তারা, এছাড়া যাদের টার্নওভার 3 কোটি টাকার উপরে বাৎসরিক টার্নওভার তারা ভ্যাট নিবন্ধন করবেন। আর যাদের 3 কোটির নিচে 50 লাখের উপরে তারা টার্নওভার ট্যাক্সে তালিকাভুক্ত করবেন। এবং উনি যদি আবার স্থান স্থাপনার ভাড়া গ্রহণকারী হন তাহলে তো টার্নওভার ট্যাক্স করতে পারবেন না। আবার ওই যদি শপিং মলের ডেফিনেশন যেটা একটা মানে একটা বড় স্পেস রাখা হয়েছে এখানে বা স্থাপনা বা সীমানার কথা বলে এর মধ্যেও যদি পড়ে যান তাহলেও ভ্যাট নিবন্ধনটা বাধ্যতামূলক হবে। সামারি হচ্ছে ব্যবসা করতে হলে অবশ্যই আলটিমেটলি সব ব্যবসায়ীকেই ভ্যাট নিবন্ধিত হতে হবে। এটাই মানে মেইন আমরা এই আলোচনায় যেটা বুঝলাম। আর তফসিলটা যদি আমরা খেয়াল রাখি স্ট্যান্ডার্ড রেট 15% যদি আমাদের জানা থাকে আমরা একেবারে কনফিডেন্টলি ভ্যাট রেট বলতে পারবো। তবে 1-2টা ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, ওটার জন্য আলাদা এসআরও থাকবে। ওই এসআরওটা আমাদেরকে যদি কেউ বলেন তাহলে দাবি করেন তাহলে উনাকে বলবেন আপনি আমাকে এসআরওটা দেখান, আর না হলে নিজে যদি আপনি খুঁজে বের করেন অনেকগুলো এসআরও আছে বিভিন্ন ক্ষেত্রে বের করতে পারবেন। এই হচ্ছে আমাদের এই বিষয়ে মেইন কনসেপ্ট আর কি। ক্লিয়ার কিনা দেখেন, কোনো কোয়েশন আছে কিনা? না স্যার, কোশ্চেন নেই, ক্লিয়ার সব। এই যে আমরা আজকে প্রথম ক্লাস আলোচনা শুরু করেছি। আমরা মূল্য সংযোজন, কর সম্পূরক শুল্ক আইন এবং বিধিমালা আমাদের সিলেবাসের সবই আছে, সেই সাথে রিলেটেড যে ফাইন্যান্স অ্যাক্ট এবং অন্যান্য এসআরও জিও যেগুলো আছে এগুলো আমরা পড়বো। তো আমরা আইনটি পুরো টেক্সটটাই আমরা পড়বো ইনশাল্লাহ। এই আইনের পুরো টেক্সটটাই আমরা পড়বো। তবে আমরা আলোচনা শুরু করেছি মূলত এই আইনটি প্রণয়নের সময় যে ভ্যাট অনলাইন প্রজেক্ট ছিল, ওই ভ্যাট অনলাইন প্রজেক্ট কর্তৃক প্রকাশিত যে ভ্যাট এফএকিউ নামে যে পাবলিকেশনটা, ওই পাবলিকেশনস থেকে এই ভ্যাট এফএকিউ পাবলিকেশনস এর একটা, এটা 2016 সালে ছিল আমাদের কাছে মেইন যে টেক্সট, এটা আর আপডেট হয়নি। এটা আপডেটেড ভার্সনটা পাওয়া যাচ্ছে ভ্যাট আইনের প্রয়োগ, যেটা মোহাম্মদ তারেক হাসানের লেখা ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ। এই বইয়ে আমরা এই বই থেকেই আমরা এটা ফলো করছি মূলত। এটার ক্রেডিট ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগের আমরা এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা থেকে, এটা আপডেটেড ভার্সন মূলত ভ্যাট অনলাইন প্রজেক্টের এই ভ্যাট এফএকিউ এর। এটা থেকে আমরা আলোচনা শুরু করেছি। এই আলোচনার সাথে আমরা রিলেট করে যাব বিভিন্ন
সোর্স গুলো আমরা দেখবো। আজকে যেমন তফসিল দেখলাম এবং জেনারেল অর্ডার 17 যেটা আমরা দেখলাম, এভাবে আমরা আলোচনা দেখে যাব। পরবর্তীতে আমরা এই ভ্যাট এফএকিউটা শেষ হলে এর মাধ্যমে আমরা ভ্যাট আইনের মোটামুটি একটা বড় অংশ কভার করে ফেলবো। তারপরে এই এফএকিউ এর যে কোয়েশ্চন আনসারের যে মেইন সোর্স, যেটা আজকে আমরা এই জেনারেল অর্ডারের সোর্সটা খুঁজে বের করলাম, এখানে যে আইনের ধারা 4 এর উপধারা 2 এর দফা ঘ এর প্রদত্ত ক্ষমতা বল, এটা আমরা দেখলাম। তো আমরা মেইন আইনটা পড়বো। এখানে হয়তোবা কিছু কিছু জিনিস আমাদের অ্যাড হবে, দেখা যাবে যে অধিকাংশ বিষয়ই আমাদের আগের আলোচনায় চলে এসেছে, কিছু কিছু বিষয় অ্যাড হবে। এবং কোর্সের শেষের দিকে আমরা কিছু প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভ্যাট নিবন্ধন কিভাবে করতে হয়, অনলাইনে রিটার্ন কিভাবে সাবমিট করতে হয়। এটা আপনারা এখন যদি দেখতে চান তাহলে মূসক কিংবা ভ্যাট নিবন্ধন কিভাবে অনলাইনে বিআইএন পাওয়া যায়, কিংবা ভ্যাট অনলাইনে কিভাবে কাজ করতে হয়, রিটার্ন সাবমিট করতে হয়, এটা আমাদের ইউটিউব চ্যানেলে 2টা ভিডিও দেয়া আছে, 2টা লেকচারের লাস্ট সেশনের। এটা দেখলে আপনাদের কাছে হয়তো কিছুটা ক্লিয়ার হবে। তো কোনো কোয়েশ্চন থাকলে করতে পারেন, না হলে আজকের ক্লাস এখানেই শেষ করবো আমরা। না বস, ওকে। থ্যাংক ইউ। আসলে আজকের ক্লাসে আমরা মেনলি ভ্যাটের রেট এবং ভ্যাট নিবন্ধন কিংবা টার্নওভার ট্যাক্স তালিকাভুক্তিকরণের বিষয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা ভ্যাট এফএকিউ এর অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।